Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আসসালামু আলাইকুম। প্রথমেই যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, এরপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম ও সালাত বর্ষিত হোক, এই দোয়া করি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হিজামা ঠিক কীভাবে কাজ করে। এটা যদিও আমরা জেনেছি অনেকেই, হিজামা ঠিক কীভাবে কাজ করে সেটা প্রথম। এরপরে আমরা কতগুলো সিমটম সাইন যেগুলো ডে বাই ডে আমরা ফেস করি প্র্যাকটিসে, বা মানুষের মধ্যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো প্রতিদিন আমরা ফেস করি। যে কেউ বলছে আমার মাথা ব্যথা, কেউ বলছে চোখে ঝাপসা দেখছি, কেউ বলছে বুকে ধরপড় করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, নানা বিধ সমস্যা। ঠিক কেন হয়, কীভাবে হয় সেটা আমরা ছোটো ছোটো করে আলোচনা করব এবং তার চিকিৎসা কী সেটা আলোচনা করব। আমরা হিজামা চিকিৎসা, হিজামা সার্টিফিকেট কোর্সে 6 মাসে অনেক কিছু শিখেছি, হয়তো অনেক কিছু নিতে পারেনি, কিছু নিয়েছি, কিছুটা হলেও শিখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অনেকেরই কনফিউশন আছে যে ঠিক কীভাবে কাজ করে, অনেকে বুঝতে পারে না, ধরতে পারে না। একটা ছেলে MBBS পাস করেছে মানে সে তো গোটা বই মুখস্থ করে এখনও মাথায় ভরে আছে তা তো না, ভুলে যেতেও পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যে প্রতি মাসে মাসে যারা শিখেছেন তাদের প্রতি মাসে কোনো একটা টপিকের উপর CME করা, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, এগুলো দেওয়া, যাতে সে টাচে থাকে এবং হিজামাটাকে আপগ্রেড করতে পারে নিজের নলেজটাকে। এটা আমরা দেখেছি, চেষ্টা করছি। তো আজকে তারই একটা বলতে পারেন একটা প্রোগ্রামের মধ্যে প্রথম আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে হিজামা ঠিক কীভাবে কাজ করে এবং কতগুলো সিমটম সেগুলো কীভাবে আমরা ডিল করব। তো হিজামা কীভাবে কাজ করে সাহিদ ভাই বলো একটু, কে বলতে পারবেন? হিজামা ঠিক কীভাবে কাজ করে এইটা কে ব্যাখ্যা করতে পারবে? এই 4th ব্যাচে 48 কে পেয়েছিল, কী নাম? দাঁড়ান তো, কে পেয়েছে? হ্যাঁ, শাখাউদ্দিন ভাই, দাঁড়ান তো। আপনি খুব ভালো নাম্বার পেয়েছেন এবং খুব সুন্দর লিখেছেন। আপনি বলেন যে হিজামা ঠিক কীভাবে কাজ করে, বলেন, মানে কতটুকু বুঝেছেন সবাই? হিজামা ঠিক কী, একটা মানুষ জিজ্ঞেস করলো যে হিজামা কীভাবে কাজ করে গো, তো সেই জায়গাটা ঠিক কীভাবে বলবেন বা কতটুকু বলবেন? বসেই বলেন না, বসেই বলেন। হ্যাঁ, বসেন বসেন। কাপ লাগিয়ে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে মধ্যে রক্ত বের করে তার সঙ্গে টক্সিনগুলো মিলিয়ে যায় এবং সেটা সাময়িকভাবে রিলিফ হয় এবং ওই জায়গাতে যেন ফাঁকা যদি না থাকে তার জন্য সাথে মন্দিরটা ঠিক আছে। টক্সিনটা যে ওইখানে অসুখ তৈরি করছে এটা আপনি কীভাবে নিশ্চিত হলেন? টক্সিনটাই যে ওখানে আছে বা টক্সিনটাই যে ওখানে সমস্যার সৃষ্টি করছে এটা আপনি কীভাবে নিশ্চিত হলেন? না, আমাকে তো একটু যুক্তি দিয়ে বুঝতে হবে। শাহিদ, কার বলো না, আমি ওগুলো জানতে চাইছি না। আমি জানতে চাইছি হিজামা যেখানে আমরা ব্যথা হচ্ছে লাগাচ্ছি বা যে অসুখের ভিত্তিতে কিছু পয়েন্ট আছে সেখানে লাগাচ্ছে, তো হিজামা সেই রোগটাকে কমাচ্ছে কীভাবে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? আমি কি প্রশ্ন জানতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ, ওটা তো পদ্ধতি বললাম, আমি জাস্ট মেকানিজমটা জানতে চাইছি। সাপোজ ধরো আমার জ্বর হয়েছে, তো আমি একটা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন খেলাম। অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক কী করবে? যে কোনো ব্যাকটেরিয়ার যে রাইবোজোম আছে, রাইবোজোমের যে দুটো ভাগ আছে 30S 70S, সেখানে গিয়ে প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেবে। এটা মেকানিজম। বা অ্যামক্সিসিলিন যেগুলো আছে সেগুলো একটা কোষকে ধ্বংস করে দেবে, সেল ওয়ালকে ধ্বংস করে দেবে ব্যাকটেরিয়া, ফলে কোষটা মরে যাবে। এটা পদ্ধতি, ফলে ওই জীবাণু থেকে আমি রেহাই পাচ্ছি। হিজামা ঠিক কীভাবে বিভিন্ন অসুখে হেল্প করে আমি ওইটা জানতে চাইছি। এটা হচ্ছে মানুষের কাছে বহু বিভ্রান্তিময় বিষয় হয়ে আছে এবং মানুষ অনেক কনফিউশনে আছে, ওইটাই আমরা ক্লিয়ার করব, তারপর অন্য কথা। হ্যাঁ হ্যাঁ, গাঢ়ত্ব কমাবে, কিন্তু গাঢ়ত্ব কমিয়ে, গাঢ়ত্ব যে তোমার অসুখ তৈরি করছে কীভাবে নিশ্চিত হলে?
বেশ, বসো। এরপরে এবার আমি বলি, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে প্রথম যখন আমাদের শুরুয়াত হয়, মায়ের 23টা ক্রোমোজোম যুক্ত একটা গ্যামেট ওভাম, বাপের 23টা ক্রোমোজোম যুক্ত একটা শুক্রাণু স্পার্ম, দুটো যখন অ্যাম্পুলা ভ্যাটারে ফ্যালোপিয়ান টিউবে মিলিত হলো, নিষিক্ত হলো, সেইখানে 46টা ক্রোমোজোমের একটা কোষ তৈরি হলো। আজকে যদি কারো বয়স 40 হয়, 41 বছর আগে সে কিন্তু মাতৃগর্ভে ছিল। সেই মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পরিণতি কি ছিল? একটা কোষ ছিল, তাই না? একটা কোষ, আর একটা কোষ আজকে আপনার ওজন যদি 70 কেজি হয়, কতগুলো কোষ আছে আপনার দেহে? এই মোবাইল সাইলেন্ট করো, জলটা দাও, জলটা। আমার কথা কি বুঝে আসছে? একটা কোষ থেকে আজকে যদি আপনার 70 কেজি ওজন হয়, তাহলে কতগুলো কোষ আছে? প্রায় 400 লক্ষ কোটি কোষ, 40 ট্রিলিয়ন কোষ। তাহলে একটা কোষ থেকে এতগুলো লক্ষ কোটি কোটি কোষের সমাবেশ আপনার দেহ, এটা কী দিয়ে হলো? কী দিয়ে তৈরি হলো? কীভাবে তৈরি হলো? তাহলে বিভাজন হয়েছে। আমি এইটা একটা কোষ ধরেন, এখানে যদি ভাগ করি দুটো হবে, আবার যদি দুভাগ করি 4টে হবে, তাহলে এটা কি ভলিউমটা বাড়বে? ওজন বাড়বে? সব জায়গায় এক জায়গায় করলে একই জায়গায় থাকবে। আপনি কি সেই জায়গাতে আছেন? একটা কোষের ভলিউমে আছেন কি? না, মাসও বেড়েছে, ভলিউমও বেড়েছে। তো কী দিয়ে হয়েছে? হলো কি দিয়ে? বলো শ্রাবন্তী, বলো। একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হলো, দিয়ে অনেক বড় হয়ে গেল। এটা কী দিয়ে তৈরি হলো? বাজারে গেলে ঝোলা, খালি হাতে ঝোলা নিয়ে গেলা, বাজারটা ভর্তি হয়ে গেল, মানে ঝোলা ভর্তি। কী দিয়ে ভর্তি হলো? সবজি দিয়ে। তা তোমার গোটা দেহটা আগে একটা ছিল একটা কোষ, এখন হচ্ছে 400 লক্ষ কোটি কোষ। তাহলে এতগুলো কোষের তো বিভাজন হয়েছে। বিভাজন হলেই তো আর বড় হবে না। এখানে সিম্পল এক্সাম্পল দিয়ে, বিভাজন করলেই বড় হবে না। বড় হতে গেলে তাকে কিছু জিনিস দিতে হবে এক্সট্রা। কি দিতে হবে? খাবার দিতে হবে, পুষ্টি দিতে হবে। আমি পুষ্টি মানে হচ্ছে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপরে হচ্ছে ভিটামিন, মিনারেল, এগুলো দিতে হবে। এইগুলো কোষের বিভিন্ন মেকানিজম আছে। একটা কোষের মধ্যে অসংখ্য কেমিক্যাল কাজ চলে। এখন পর্যন্ত লিভার কোষের মধ্যে 2000টা কেমিক্যাল কাজ চলে, তবে 500টা আবিষ্কৃত হয়েছে। তো একটা কোষের মধ্যে এতগুলো কাজ, সব একটা বন্ধ আর একটা চলছে, মানে সবসময় একটা ইন্টাররিলেশন করে ব্যালেন্স সিস্টেমে চলছে। একটা দাঁড়িপাল্লা আছে, ধরো বাচ্চা ছেলেকে পার্কে কেউ নিয়ে গেছে নিশ্চয়ই, পার্কে দেখবা দোলনা থাকে, মানে মাঝে একটা লিভার থাকে, একদিকে চাপলে একদিকে উঠে যায়, হয় কি না? দুই দিকে ব্যালেন্স করে চাপতে হয়, তবে সমান থাকে। তা কোষের মধ্যেও প্রত্যেকটা কেমিক্যাল কাজ, প্রত্যেকটা কেমিক্যাল ফাংশান, প্রত্যেকটা স্টেপের জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ ব্যালেন্স থাকে। কিছু কেমিক্যাল আছে যেগুলো ওই রিয়াকশানকে ত্বরান্বিত করে, কিছু কেমিক্যাল আছে ওই রিয়াকশানকে প্রতিহত করে, মানে কেউ বাড়ায় কেউ কমায়। এই কমানো এবং বাড়ানো প্রোটিনের একটা ব্যালেন্সিং সিস্টেম কাজ করে, ফলে কোষটা সুস্থভাবে কাজ করতে পারে। কথাটা বোঝা গেল না? একটা কোষ, এই কোষে ধরো কোনো একটা কেমিক্যাল ফাংশন চলছে, কেমিক্যাল ফাংশনে ধরো স্টেট এই ব্যালেন্সে আছে। এখন ধরো হঠাৎ করে পজিটিভ কেউ যদি বেশি প্রেশার দেয়, নিচের দিকে নিয়ে পড়বে। আবার এ যখন বেড়ে যাবে, কেউ আছে ওর এগেনস্টে কাজ করে, সেও কমে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে ব্যালেন্সিং সিস্টেমে যদি একটা দাঁড়িপাল্লায় বেশি ওজন হয়, আর একটা উঠে যাবে, মানে তার কম হবে। ফলে কোনো একটা কোষের যে কোনো কেমিক্যাল ফাংশনের জন্য যে সমস্ত প্রোটিনগুলা, যে সমস্ত মলিকুলগুলো নিয়ন্ত্রণ করছে, রেগুলেট করছে, তার দুটো ভাগ আছে, একটা পজিটিভ ভাগ, একটা নেগেটিভ ভাগ। পজিটিভ ভাগ এবং নেগেটিভ ভাগের ব্যালেন্সিং সিস্টেমে ওই কাজটা স্থিতিশীলভাবে চলতে শুরু করে। ভাগীরথী নদীতে যদি প্রচণ্ড বেশি জল হয়, বন্যা হবে। আবার জল একদম যদি না থাকে, তা খরা হবে। তাহলে ব্যালেন্সিং সিস্টেমে থাকতে হবে। তো এই যে ব্যালেন্সিং সিস্টেমে একটা কোষের মধ্যে যে এই কাজগুলো হচ্ছে, কে করছে? কোষের মধ্যে থাকা একটা প্রোগ্রাম, নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোগ্রাম, ক্রোমোজোম, সেই 46টা ক্রোমোজোম। তো প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এরকম জিন আছে। আমাদের দেহে এখন পর্যন্ত 27,000 জিন আবিষ্কার হয়েছে।
27,000 জিন আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে টোটাল ক্রোমোজোমে যত জিন আছে তার মাত্র 2%। তাহলে ইমাজিন করো 100% জিন হলে কত হতে পারে, কল্পনা করো। তাহলে এতগুলো জিনিসপত্র একটা কোষের মধ্যে চলছে, একটা মানুষের দেহের মধ্যে চলছে, এগুলো কী দিয়ে হচ্ছে? খাবার দিয়ে হচ্ছে। এগুলো সমস্ত কিছু তৈরি হচ্ছে খাবার দিয়ে। এই খাবারকে বিভিন্নভাবে ব্যবহার করে ওই নিউক্লিয়াস বিভিন্ন জিনিস তৈরি করছে। তুমি বাজার থেকে সবজি নিয়ে আসবা, সবজিটা তুমি রেসিপি করে খাবা, না আলু ভর্তা করে খাবা, না আলু রান্না করবা, না সিদ্ধ করবা, না দম করবা, সেটা তোমার ব্যাপার। খাবার কোষের মধ্যে ঢুকবে, সে কোষের প্রয়োজন অনুপাতে কোষের ক্রোমোজোমের জিন এক্সপ্রেশন অনুযায়ী কোষ ঠিক করবে ওই নিউট্রিয়েন্টটাকে আমি কি করব, প্রোটিন করব, ইনসুলিন করব, না গ্লুকাগন করব, না নরএপিনেফ্রিন করব, সেটা কোষ ঠিক করবে, কোষের প্রয়োজন অনুপাতে ঠিক করবে। এবং সেই মেকানিজমে কাজ হবে, প্রোগ্রাম করা আছে, সেই প্রোগ্রামে সেটা তৈরি হবে। এই যে প্রসেসটা চলছে কোষ দিয়ে, এবং এই কোষের সমস্ত নিউট্রিশন আসছে খাবার। মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটের প্লাজেন্টা থেকে পুষ্টি পেয়েছি, জন্মানোর পরে মায়ের বুকে দুধ খেয়েছি, দুধ খাওয়ানোর পরে 6 মাস পরে যখন খেতে শিখেছি তখন খাবার খেয়েছি, বড় হয়েছি আরও খাবার খাচ্ছি, প্রতিনিয়ত খাচ্ছি, সকালে দুপুরে বিকালে রাতে সবসময় খাচ্ছি। তো খাওয়াটা যাচ্ছে কোথায়? কোষের মধ্যেই যাচ্ছে। খাবারের মধ্যে যেগুলো ফাইবার থাকে, যেগুলো হজম হয় না, সেগুলো বেরিয়ে যায়, বাকিগুলো দেহের মধ্যে ঢুকে। তো এই যে খাবার আমি খাচ্ছি, যা দিয়ে আমার পুরো দেহটা তৈরি, সেই খাবার যদি কোনো ক্রমে যদি বিষযুক্ত হয়, আমার দেহের মধ্যে দরকার প্রোটিন, দেহের মধ্যে দরকার কার্বোহাইড্রেট, দেহের মধ্যে দরকার আপনার ফ্যাট, দেহের মধ্যে দরকার ভিটামিন, মিনারেল, এর বাইরে এক্সেসিভ বা আমার দেহের জন্য প্রয়োজনীয় নয়, একটা কোষের কাজের জন্য কোনো দরকার নাই, এমন জিনিস যদি খাবারের মধ্যে থাকে, তাহলে কী হবে? তাহলে ও যাবে লিভারে ঢুকবে বা কোনো কোষের কাছে যাবে, দিয়ে ওই কোষের কাজগুলোকে কী করবে? ব্যাহত করবে। ফলে কোষের নর্মাল যে ব্যালেন্সিং সিস্টেম সেটা ডিস্টার্ব হবে। আমি এটা মডেল দিলাম, এটা প্রত্যেকটা কেমিক্যাল ফাংশন এটা হবে। তাহলে আমি আজ থেকে 50 বছর আগে আমাদের বর্তমান সমাজে যে হারে চাষাবাদে রাসায়নিক কেমিক্যাল, পেস্টিসাইড, হার্বিসাইড ব্যবহার করা হচ্ছে, যাতে প্রচুর পরিমাণে অর্গানোফসফরাস বা ইনঅর্গানিক বিভিন্ন কেমিক্যাল, তাছাড়া মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, প্রিজারভেটিভ, এই সমস্ত জিনিস ইউজ করা হচ্ছে, যেগুলো একটা পোকাকে নষ্ট করতে পারে, যেগুলো একটা ফাঙ্গাসকে নষ্ট করতে পারে, যেগুলো একটা ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারে। ওগুলো জীব। একটা কোষের জীবিত থাকার মূল রহস্যই হচ্ছে ক্রোমোজোম থেকে বিভিন্ন জিনের এক্সপ্রেশন, ডিপ্রেশনের মাধ্যমে কোষের মধ্যে ব্যালেন্সিং সিস্টেমে বিভিন্ন কেমিক্যাল কাজ চলবে। একটা কোষের মধ্যে সমস্ত কাজ সুসামঞ্জস্যভাবে চলবে, তবে সেই কোষটা জীবিত থাকবে, সারভাইভ করবে। এখন যদি কোনো কেমিক্যাল ঢুকে ওই সারভাইভাল সিস্টেমটাকে ডিস্টার্ব করে দেয়, তাহলে কোষটা বেঁচে থাকবে? বাঁচবে না। তুমি ধরো ঘুমাচ্ছ, ঘুমানোর সময় কেউ যদি তোমার ধরো পিঠে একটা বড় হাতুড়ি বাড়ি মারে, তা তুমি কি ঘুমাতে পারবা বা ঘুমিয়ে থাকতে পারবা? পারবা না। তা কোষ ধরো নর্মালি কাজ করছে, এখন হঠাৎ করে বাহির থেকে কেউ যদি এসে প্রচণ্ড ডিস্টার্ব করতে শুরু করে, কোষের মধ্যে যা ইলেকট্রন আছে বটবট করে নিয়ে নিতে শুরু করে, তাহলে কী হবে? কোষ কাজ করতে পারবে না। এই সিস্টেমটা হবে কখন? যখন প্রচণ্ড অক্সিডেটিভ প্রপার্টি আছে এমন কেমিক্যাল, কিছু হেভি মেটাল, অর্গানোফসফরাস, যেগুলো কেমিক্যালি প্রচণ্ড অ্যাক্টিভ, সেগুলো যখন কোষের মধ্যে ঢুকবে বা সিস্টেমে থাকবে, তখন কোষের নর্মাল কাজ করতে দেবে না। এটা প্রমাণিত। তাহলে মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, ভ্যানাডিয়াম, এই জাতীয় টক্সিক কেমিক্যালগুলো, অর্গানোফসফরাসগুলো, বিসফেনলগুলো যে আমাদের পরিবেশে ছড়িয়ে আছে, পেট্রোকেমিক্যাল বাই প্রোডাক্ট, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বা তোমার কার্বন মনোক্সাইড, এগুলো প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে আছে। পরিবেশ দূষণ হচ্ছে, খাবারের মধ্যে বিষ ঢুকছে, আবার পেট্রোকেমিক্যাল ভেহিকেলের মাধ্যমে বিষ ঢুকছে, রেডিয়েশন আসছে, সব দিক দিয়ে আমাদের দেহ এখন নানাবিধ ক্ষতিকর বস্তুর সম্মুখীন। একটা কোষ বেঁচে থাকার জন্য আপ্রাণ যুদ্ধ করছে। তাহলে এই জিনিসগুলো একটা দেহের মধ্যে, একটা কোষের মধ্যে ডিস্টার্ব করা,
একটা অঙ্গের মধ্যে ডিস্টার্ব করা, একটা সিস্টেমের মধ্যে ডিস্টার্ব করা, একটা দেহের মধ্যে ডিস্টার্ব করা, মানে হচ্ছে দেহের যে নর্মাল স্টেট সেটা ডিসব্যালেন্স হয়ে যাওয়া। আর এই ডিসব্যালেন্স হয়ে যাওয়া মানেই হচ্ছে দেহের মধ্যে অসুস্থতা তৈরি হওয়া। তো এইগুলো যখন আমার দেহের মধ্যে ঢুকবে খাবার দিয়ে, পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে যেগুলো নিউট্রিয়েন্ট, যেগুলো ক্ষতিকর সেগুলোও যাবে, সেগুলো পোর্টাল ভেন দিয়ে কোথায় ঢুকবে? লিভারে। লিভার সেগুলো স্ক্রিন করবে, দেখবে কোনগুলো দেহের জন্য প্রয়োজন, কোনগুলো প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন রিজার্ভ করবে, যেগুলো প্রয়োজন নাই সেগুলো রিজার্ভ করবে, সেগুলো ডিটক্স করবে, দিয়ে বের করার চেষ্টা করবে। কিছু কিছু বের হবে, কিছু কিছু জমবে। যেগুলো রিজার্ভ হলো দেহের জন্য প্রয়োজন, সেগুলো আবার দেহের মধ্যে প্রয়োজন লেগে গেল, আবার ফাঁকা হয়ে গেলো, আবার খিদে পড়লো, আবার খেলাম, রিসাইকেল চলতে থাকবে। কিন্তু যেগুলো দেহের মধ্যে প্রয়োজন নাই সেগুলো কী হবে? জমতেই থাকবে, জমতেই থাকবে। এই জমার প্রক্রিয়াটা 5 বছরের হতে পারে, 10 বছরের হতে পারে, 20 বছরের হতে পারে, 30 বছরের হতে পারে। আমি কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কতটা বিষ খাচ্ছি, কীভাবে চলছি তার উপর নির্ভরশীল, বা আমার লিভার কতটা শক্তিশালী তার উপর নির্ভরশীল। এইভাবে একটা সময় গিয়ে কী হয়, লিভারে ওই সমস্ত টক্সিক কেমিক্যালগুলো জমে লিভারকে পুরো কনজেস্টেড করে ফেলে। লিভার যখন কনজেস্টেড হয়ে যাবে, লিভার দিয়ে যাচ্ছে, পোর্টাল ভেন দিয়ে যাচ্ছে পেট থেকে পুষ্টিযুক্ত রক্ত, আর পোর্টাল আর্টারি দিয়ে যাচ্ছে হার্ট থেকে অক্সিজেনযুক্ত রক্ত, দিয়ে লিভারে যাচ্ছে, লিভারের সাইনোসয়েডে মিশছে, লিভার সমস্ত কাজ করছে। লিভারের সমস্ত কাজ করার পরে ওই সমস্ত কেমিক্যাল সহ ওই রক্তটাকে টানছে কে উপরে? হেপাটিক ভেন। হেপাটিক ভেন কার সাথে কানেক্টেড? সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা কার সাথে কানেক্টেড? রাইট অ্যাট্রিয়াম অফ লিভার, হার্ট। রাইট অ্যাট্রিয়াম এবার প্রেশার দিয়ে লিভার থেকে রক্তটা টানবে। এখন যদি লিভারের মধ্যে যদি থকথকে অবস্থা হয়, পানি যদি গাঢ় না হয়, আপনাকে 3টে গ্লাস দিলাম, এটা অনেক বড় বলেছি, 3টে গ্লাসে একটা গ্লাসে পানি, একটা গ্লাসে দুধ, একটা গ্লাসে ম্যাঙ্গো জুস দিলাম। এখন পেপার দিয়ে স্ট্র দিয়ে টানতে বললাম, তাহলে কোনটা টানতে বেশি কষ্ট হবে? জুসটা। জুসটা কেন হবে? জুসের মধ্যে গাঢ়ত্ব বেশি, ওর কনজেস্টেড কন্ডিশনটা বেশি। হার্টের ক্ষেত্রেও তাই, যখন দেখবে লিভার কনজেস্টেড অবস্থা আছে, লিভার থেকে যে রক্তটা আমি টানছি সেই রক্তটা গাঢ় হয়ে আছে, হার্টকে বেশি প্রেশার দিতে হবে। এই বেশি প্রেশার দেওয়াই হচ্ছে, তখন কী হবে? হার্টকে বেশি প্রেশার দেওয়া মানে প্রেশার বেড়ে যাবে। যখন টেনে তুলতে কষ্ট হবে তখন ডায়াস্টল প্রেশার বেড়ে যাবে, এবং সেই রক্তকে ঠেলে দিতে কষ্ট হবে তখন সিস্টল প্রেশার বাড়বে। তাহলে রক্তের এই লিভারের গাঢ়ত্বর সাথে রক্তের গাঢ়ত্ব এবং তার সঙ্গে রক্তের গাঢ়ত্বর সাথে প্রেশারের সম্পর্ক ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার যদি রক্ত যদি গাঢ় হয়, তাহলে যে এমনিতেই তোমার দেহের মধ্যে টক্সিন আছে, ওই কেমিক্যালগুলো ঢুকলো, সেগুলো কোষকে ড্যামেজ করছে, ঠিক কথা। কিন্তু যদি ওই রক্ত আবার যদি গাঢ় হয়ে যায়, তাহলে ওই শিরার মধ্য দিয়ে, ক্যাপিলারির মধ্য দিয়ে, ভেনাসের মধ্য দিয়ে রক্তের যে প্রবাহ, যে গতি, এটা কমে যাবে। তুমি ধরো পাতলা লোক, তোমার দৌড়তে যে স্পিডে তুমি দৌড়বা, যদি মোটা হয়ে যায় দৌড়তে পারবা? একটা পাতলা লোক আর একটা মোটা লোক, কম্পিটিশন শুরু হলো, দৌড়ানো শুরু হলো, যে মোটা লোক সেই স্পিডে যাবে না যে পাতলা লোক সেই স্পিডে যাবে? যে পাতলা লোক সে যাবে। রক্তও তাই, রক্ত যদি পাতলা হয় বা নর্মাল হয়, তাহলে যে স্পিডে ছুটবে, যদি রক্ত ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, তাই স্পিড কমে যাবে। আর যার স্পিড কমে যাবে সে কী হবে? সহজে জমে যাবে, শুয়ে পড়বে, রক্তটা সহজে জমে যাবে। তাহলে রক্তের মধ্যে টেন্ডেন্সি অফ থ্রোম্বোসিস, জমে যাওয়ার প্রবণতা বেশি হবে। আর জমে যাওয়ার প্রবণতা যখন বেশি হবে, যত ছোট ছোট ভেন হবে সেখানে জমে গিয়ে ভেনগুলোকে বন্ধ করে দেবে। যেই বন্ধ হয়ে যাবে, ওয়ালাইকুম আসসালাম, এসো, এসো, যেই বন্ধ হয়ে যাবে, অমনি ওই ভেনটা যেখানে রক্ত সাপ্লাইটা করছিল, ওই আর্টারি যেখানে রক্ত সাপ্লাই করছিল, সেখানে হাইপক্সিয়া হবে, সেখানে পুষ্টির অভাব হবে। পুষ্টির অভাব মানে একটা কোষের কী হবে? এই ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে, কোষ নর্মাল কাজ করতে পারবে না। তখন কী হবে? ওই অঙ্গ বা ওই কোষ বা ওই সিস্টেম যে কাজের জন্য ডিজাইন করা হয়েছে সেই কাজটা করতে পারবে না, কম করতে পারবে। ফলে দেহের মধ্যে কী হবে? অসুখ তৈরি হবে, তাই তো? এই যে কিডনির মধ্যে হলে কিডনি ইনজুরি হবে, কিডনি ফেলিয়ার হবে, হার্টে হলে হার্ট ফেলিয়ার হবে, ফুসফুস হলে ফুসফুস ফেলিয়ার হবে। এই জিনিসটা যদি ব্রেনে হয়, ব্রেনে স্ট্রোক হবে, হার্টে হলে হার্ট অ্যাটাক হবে, পায়ে হলে পায়ের মধ্যে যে ঘা হয়, পা পুঁচে যায়, রেনল্ডস সিনড্রোম হবে, এগুলো নানাবিধ জিনিস হবে।
একটার পর একটা পর চলে আসে। আর রক্ত গাঢ় হওয়ার সাথে আমার অনেক রোগের সম্পর্ক। কী সম্পর্ক? রক্ত গাঢ় হলে রক্তের প্রবাহ কমে যাওয়ার জন্য বিভিন্ন অঙ্গে রক্তের প্রবাহ কমে যাবে, পুষ্টি সরবরাহ কমে যাবে, অক্সিজেন কমে যাবে। ফলে ওই অঙ্গে বা কোষের স্বাভাবিক যে কাজের জন্য সে নিযুক্ত ছিল সে কাজটা করতে পারবে না। প্যাঙ্ক্রিয়াসে হলে প্যাঙ্ক্রিয়াস কাজটা করতে পারবে না, ফলে ইনসুলিন কম তৈরি করবে, গ্লুকাগন কম তৈরি করবে, ফলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে। যদি লিভারে হয়, লিভারের যে নর্মাল কাজ সেটা করতে পারবে না, ফলে লিভারে কী হবে? লিভার হেপাটিক ইনজুরি হবে, ক্রনিক লিভার ফেলিওর হবে। যদি কিডনিতে হয় কিডনি ফেলিওর হবে, যদি হার্টে হয় হার্ট অ্যাটাক হবে বা হার্ট ফেলিওর হবে, ব্রেনে হলে ব্রেন স্ট্রোক হবে, চোখে হলে চোখে হঠাৎ করে রেটিনাতে স্ট্রোক হয়ে চোখে অন্ধক হয়ে গেল, গ্লুকোমা হতে পারে। কানে হলে কানে টিনাটাস, কানে শব্দ শুনে যাও কম হওয়া, এটা হতে পারে। ফুসফুসে হলে পালমোনারি এম্বোলিজম হতে পারে, শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে। পেটে নাড়িতে হলে পেটে নাড়িতে ঘা হতে পারে। পায়ের পাতাতে হলে পায়ে যদি হয় রেনল্ড সিনড্রোম হতে পারে। কোমরে যদি হয় কোমর ব্যথা হতে পারে। ঘাড়ে হলে ঘাড়ে ব্যথা হতে পারে। মাথা হলে মাথায় মাইগ্রেন হতে পারে। সব জায়গায় হতে পারে। যেখানেই রক্ত সাপ্লাই কমে যাবে সেখানেই সমস্যা তৈরি হবে। এখন এইটা সম্পর্কিত হচ্ছে রক্তের গাঢ়ত্বের সাথে। এখন এখানেই কথা শেষ না। রক্তের গাঢ়ত্ব তৈরিকারী যে সমস্ত কেমিক্যাল সেগুলো তো বসে নাই, সেগুলোও একটা কোষের মধ্যে ঢুকে কোষের নর্মাল বায়োলজিক্যাল কেমিক্যাল রিয়াকশনগুলোকে প্রতিহত করছে, বন্ধ করছে, একটা কোষকে বিভিন্নভাবে ড্যামেজ করার চেষ্টা করছে, সেখানেও ক্ষতি। ডিএনএকে একটা ডিএনএ নর্মাল ডিএনএ এক্সপ্রেশন সেটাকে করে দিচ্ছে, ডিস্টার্ব করে দিচ্ছে। ফলে জেনেটিক কোডের ডিসব্যালেন্স হওয়ার জন্য তখন হয়তো প্রোটো অঙ্কোজিন বেশি অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, সাপ্রেসার জিন কমে যাচ্ছে, ফলে একটা কোষ ক্যান্সার হয়ে যাচ্ছে। এরপরেও যদি এই সমস্ত সিস্টেম আমার দেহের মধ্যে থাকে তাহলে একটা কোষের ইমিউনিটি সেল যেগুলো মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ম্যাক্রোফাজ, ডেন্ড্রাইটিক সেল, তোমার মনোসাইট সেল, এগুলো ঠিকমতো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ঠিকমতো কাজ করতে পারবে না। একটা কোষকে ডিস্টার্ব হলে সে কাজ করতে পারবে না। এই কাজ যদি না করতে পারে তাহলে আমার দেহের মধ্যে যেহেতু চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, জনিতদ্বার আছে, পায়খানাদ্বার আছে, এইগুলো দিয়ে পোর্ট, বাহিরের জগতের সাথে ভিতরের জগতে কানেকশান। এই সমস্ত পোর্ট দিয়ে আমার বিভিন্ন জীবাণু কন্টিনিউ এক্সপোজ হচ্ছে, চামড়া দিয়েও হচ্ছে। তাহলে সেই জীবাণুকে প্রতিহত করার যে ক্ষমতা আমার দেহের মধ্যে কমে যাবে। তাহলে কমে গেলে সেই জীবাণুর প্রভাব অ্যাটাকটাও বেড়ে যাবে। তাহলে ইজিলি তার বিভিন্ন রোগের আক্রমণ হওয়া, বিভিন্ন জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সহজ কথা, ইমিউনিটি কমে যাবে। ফলে একদিকে বিভিন্ন জীবাণুর আক্রমণের সম্ভাবনা বেড়ে গেল, বিভিন্ন জীবাণুর প্রভাবে আমার দেহের মধ্যে অসুস্থতা তৈরি হওয়ার প্রবণতা বেড়ে গেল। আগে থেকে আমার দেহের মধ্যে হেভি মেটাল, বিভিন্ন টক্সিনের জন্য ক্ষতিকর অবস্থা তৈরি হয়ে আছে, তার সঙ্গে আবার হেভি ব্লাডের গাঢ়ত্ব, সব মিলিয়ে একটা দেহের মধ্যে ম্যাসাকার কন্ডিশন। এই সবগুলো যদি লিভারের মধ্যে থাকে তাহলে লিভার কী অবস্থা হবে? লিভারের মধ্যে এপস্টেইন ভাইরাস আছে, লিভারের মধ্যে হেভি মেটাল জমে আছে, লিভারের মধ্যে যে রক্তটা যাতায়াত করছে সে খুব গাঢ়। এখন লিভার কী করবে? লিভার তোমার গ্লুকোজের মেটাবলিজম ঠিক করবে, নয় জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করবে। লিভার তোমার কোলেস্ট্রল মেটাবলিজম ঠিক করবে, নয় হেভি মেটালকে প্রতিহত করবে। কোনটা করবে? কিন্তু লিভারে তো এই কাজ করার কথা ছিল না। একটা জীবাণুকে সবসময় অ্যাটাক করার কথা ছিল না, একটা হেভি মেটালকে ডিফেন্ড করার কথা ছিল না, কিন্তু সে করছে। তাহলে একটা ফোকাসিংটাও কমে যাবে। যে কাজের জন্য সে নিযুক্ত সেই কাজটা করতে পারবে না 100% ভাবে, ফলে অন্য অন্য কাজে ব্যস্ত থাকতে হবে। ফলে অটোমেটিক্যালি তার কী হবে? লিভার কাজ করতে পারবে না, কম করবে। ফলে বাইল জুস তৈরি হওয়ার কথা। এবার দেখা গেলো লিভারের মধ্যে প্রচণ্ড পরিমাণে তোমার একটা ভাইরাস অ্যাটাক করেছে। তো ভাইরাসকে প্রতিহত করতে গেলে বাইল মেটাবলিজম ঠিক করতে পারবে না, ফলে কী? তো পেটের মধ্যে খাবার হজম হচ্ছে না, পেট ফেপে যাচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, পায়খানা হচ্ছে। লিভার ব্লাডের গ্লুকোজকে মেনটেন করতে সাহায্য করে, গ্লাইকোজেন স্টোরেজ ঠিক করে। এখন লিভার কি কাজে ব্যস্ত? লিভার এখন কাজে ব্যস্ত যে ওই জীবাণুকে প্রতিহত করছে আর ওই হেভি মেটাল টক্সিনগুলোকে ও জমানোর চেষ্টা করছে। তাহলে ওইগুলোকে জমানো বাদ দিয়ে গ্লাইকোজেন জমাতে পারছে না। কী হচ্ছে? গ্লুকোজের ইমব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, সুগারের সমস্যা হচ্ছে। লিভারের কাজ হচ্ছে প্যানক্রিয়াসকে রক্ষা করা।
প্যানক্রিয়াসকে যতটা সম্ভব ফ্যাট মেটাবলিজমে হেল্প করে, সেটাও করতে পারছে না। ফলে কী হবে, প্যানক্রিয়াসের মধ্যে ছোটো 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 স্পট তৈরি হচ্ছে, ফলে প্যানক্রিয়াসে বিটা সেল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সুগারের সমস্যা হচ্ছে। লিভারের কাজ হচ্ছে ইন্টেস্টিনে এবং হচ্ছে স্টমাকে এই সেলের লেভেল, বিভিন্ন তোমার হচ্ছে হরমোন কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিন, এই সমস্ত লেভেলগুলোকে ঠিক রাখা, কন্ট্রোল করা, সেগুলো করতে পারছে না। ফলে লিভারের সমস্যা হলে খাবার খেয়ে হজম করতে পারছে না। লিভারের কাজ হচ্ছে বাইল অ্যাসিড, যেগুলো পেটের মধ্যে ডিটারজেন্ট হিসেবে কাজ করে, বিভিন্ন জীবাণু থাকলে তাকে নষ্ট করে দেয়, সেগুলো করতে পারছে না। ফলে পেটের মধ্যে বিভিন্ন রকমের জীবাণু উৎপাদ বাড়ছে, ফলে আমাশা ভাব তৈরি হচ্ছে, কনস্টিপেশন তৈরি হচ্ছে, পেরিস্টালটিক মুভমেন্ট ঠিক হচ্ছে না, ফলে পায়খানা বেগ পাচ্ছে না। এটা খাবার পেটের মধ্যে ঢুকলে সে কিছুদিন নামছে না নিচের দিকে, ফলে কী হচ্ছে, তার খিদে ভাবই আসছে না, সবসময় পেট ভর্তি, দেহ দুর্বল হয়ে গেছে কিন্তু পেটে খিদে নাই। লিভার এইভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হলে আমার দেহের মধ্যে একটার পর একটা সমস্যা তৈরি হয়। হিজামা কি করে, এই যে ব্লাড গাঢ় হয়ে গেল, এই যে টক্সিনগুলো বৃদ্ধি পেল, এই যে জীবাণু বিভিন্ন রকম ইনফ্লামেশন তৈরি করলো, এইগুলোকে ও সিস্টেমেটিকভাবে কমায়, সিস্টেম থেকে কমায়। এছাড়াও লোকালি যেখানে ব্যথা আছে সেখানে যে ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশন মানে আমরা জানি সেখানে কেউ আক্রমণ করেছে, ফলে ওখানে লাল হয়েছে, ফুলেছে, ব্যথা হচ্ছে, তারপরে ওখানকার কাজ ফাংশন নষ্ট হয়ে গেছে। তো এইগুলোকে ও কমায় লোকালি, আর সিস্টেমেটিক ওয়েতে কমায়, পুরো ব্লাডের ডেন্সিটি কমায়, জীবাণু কমায় এবং বিভিন্ন রকম অক্সিডেটিভ এজেন্ট, হেভি মেটাল, সেগুলোকে কমায়। এইভাবে একটা হিজামা চিকিৎসা পদ্ধতি পুরো হলিস্টিক ওয়েতে একটা বডিকে ঠিক করতে সাহায্য করে। এই জন্য আমরা ওই ইবনে মাজাহ এবং আবু দাউদের হাদিসটা শুনেছি যে তোমরা রক্ত হয়ে গাঢ় হতে দিও না, গাঢ় হতে দিলেই রক্ত তোমাদের মেরে ফেলবে। এই ব্যাখ্যাটা এটাই। হিজামা কাজ করে এইভাবে। এখন হিজামা কী হতে কাজ করে? হিজামা আমাদের নবীর সুন্নাত, এটা করলে নেকি হবে, এটা করলে সব রোগ থেকে ভালো হওয়া যাবে, এটা চিকিৎসা করলে মানে কি বলে বাত ব্যথা সব ঠিক হয়ে যাবে, কোনো রোগ নাই যে ভালো হবে না, এরকমভাবে বলা যাবে না। হিজামা নবীজি করেছেন, আমাদের করতে বলেছেন, খুবই ভালো কথা, কিন্তু হিজামাটা কীভাবে কাজ করে সেটাই মানুষকে বলতে হবে। আপনি ওটা গুরুত্ব বলতে পারেন যে এটা হিজামার গুরুত্ব হচ্ছে এই হাদিসে আছে, আল্লাহ নবী বলেছেন। হিজামার গুরুত্ব আপনি সায়েন্টিফিক বিভিন্ন রিসার্চ আর্টিকেল আছে, সেগুলো প্রমাণ করতে পারেন, কিন্তু হিজামা কীভাবে কাজ করে এটা বলতে গেলে, মানুষকে বোঝাতে গেলে আপনাকে এতগুলো কথা বলতে হবে। হিজামা কাজ করে ঠিক এইভাবে, অন্য কোনো সিস্টেম নাই। হিজামার কাজই হচ্ছে রক্তের গাঢ়ত্ব কমানো, আর রক্তের মধ্যে থাকা বিভিন্ন অক্সিডেটিভ এজেন্ট, বিভিন্ন টক্সিন, বিভিন্ন হেভি মেটাল, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল এবং ভাইরাল বিভিন্ন রকম বাই প্রোডাক্ট, ভাইরাস, তার সঙ্গে ইনফ্লামেটরি মার্কার, ইন্টারলিউকিন বিভিন্ন ক্যাটাগরি, তারপরে সিডি, তারপরে ইনফ্লামেটরি সেল, তারপরে যে সাইটোকাইন, কেমোকাইন যা আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেগুলোকে লোকালি বের করে দেয়। ফলে পেশেন্টের ইনস্ট্যান্ট ব্যথা কমে যায়, ব্লাডের গাঢ়ত্ব কমে, লিভারটা অনেকটা হালকা হয়। শুধু এটাই শেষ না, এতদিন ধরে যে খাবার খেয়ে, যে পানি খেয়ে আমার এই লিভার কোষ এতগুলো ড্যামেজ হয়ে গেল, সেগুলোকে এবার ঠিক করতে হবে। সেগুলো কী দিয়ে ঠিক করবে? ডায়েটারি ম্যানেজমেন্ট করে। তোমার এতদিন ধরে যে সমস্যাগুলো হয়েছে, যেখান থেকে হয়েছে, সেগুলো ঠিক করতে হবে। তো আমি যে ছোটো থেকেই বিষযুক্ত খাবার খেয়ে আসছি, সেই বিষযুক্ত খাবারগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে, মানে ওইগুলো খাওয়া যাবে না। বিষযুক্ত খাবার বাজারে গিয়ে দেখব যে সমস্ত সবজি ফসলে বিষ দেওয়া বেশি সেগুলো কম খাবো, যেগুলো বিষ দেওয়া কম সেগুলো বেশি খাবো। বিষযুক্ত জমি জায়গা থাকলে বিষযুক্ত সবজি চাষ করব না, বিষমুক্ত সবজি চাষ, অর্গানিক সবজি চাষ করব। এবং এটা শুরু করতে হবে, নাহলে আগামীকালে কিন্তু আগামী দিন সুস্থ থাকা সম্ভব না। এবং আগামীতে রেডিয়েশনের এক্সপোজার আরও বেশি হবে, নিউক্লিয়ার ওয়ার হতে পারে, পরমাণু যুদ্ধ হতে পারে। তো রেডিয়েশন থেকে বাঁচবেন কী করে? সব দিকে রেডিয়েশন তো পুরো ডিএনএকে ড্যামেজ করে দেয়। আমি একটা পরে ছবি দেখাবো। তো এই পুরো সিস্টেমটা পুরো বিগড়ে যাবে, এই সিস্টেম বিগড়ে যাবে। এখান থেকে রক্ষা করার জন্য একটাই উপায় যে আপনি ডায়েটকে ঠিক করুন, পানিকে ঠিক করুন,
আর মাসে না হলে বছরে 2 বার সুস্থ অসুস্থ সবাই নিয়ম করে দেহকে সুস্থ রাখার জন্য হিজামা করুন। সে রেডিয়েশন থেকে বাঁচতে, সে কেমিক্যাল থেকে বাঁচতে, সে টক্সিন থেকে বাঁচতে, সে বিভিন্ন ভাইরাস থেকে বাঁচতে, বিভিন্ন ইনফ্লামেশন থেকে বাঁচতে করতে হবে। হিজামার কাজ করার পদ্ধতি নিয়ে কারো কোনো আর আলোচনা ইয়ে আছে, কোয়ারি আছে? ব্লাড ডোনেশনটা করে ভেনাস ব্লাড থেকে, ভেনাস ব্লাড থেকে রক্তটা যায়, আর হিজামা হয় ক্যাপিলারি ব্লাড থেকে। একটা কোষের মধ্যে ইন্টারসেলুলার স্পেস, ইন্ট্রাসেলুলার স্পেসের মধ্যে যদি কিছু জমে থাকে, ফ্লুইড থাকতে পারে, বিভিন্ন রকম কেমিক্যাল থাকতে পারে, লিম্ফ্যাটিক্স থাকতে পারে, সেগুলো আপনি ভেনাস থেকে বার করতে পারবেন। সেগুলোকে বের করার জন্য ক্যাপিলারির উপর প্রেশার দিতে হবে, তারপর ক্যাপিলারির পাশে প্রেশার দিতে হবে। হিজামাতে যতটা পরিমাণে রক্ত গাঢ়ত্ব কমায়, ব্লাড ডেন্সিটি অতটা কমাতে পারে না, মানে এই ব্লাড ডোনেশন অত কমাতে পারে না, কমায় কিন্তু অত কমাতে পারে না। এবার কোন কোন রোগ নিয়ে আলোচনা করব? আচ্ছা, কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। মাথার চুল পড়া, আমরা যে ডিসকাশন করলাম, যদি মাথার চুলের মধ্যে, মাথার চুল কোত্থেকে বের হয়? মাথার চুলের ক্লাসটা কে করেছো এখানে? হাত তোলো তো দেখি। মাথার চুল পড়া নিয়ে ক্লাস করেছি আমি, কে কে ক্লাস করেছো হাত তোলো। আপনি করেননি? হাত তোলেন। হাত আমি দেখতেই পাচ্ছি না। মাথার চুল পড়া নিয়ে আমরা যেখানে বলেছি, হেয়ার ফলিকল যেখানে ওই যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে, ওইখানে যদি এপিনেফ্রিন লেভেলটা বেশি থাকে, তাহলে ভেসেলটাকে হবে কনস্ট্রিক্ট করে দেবে, একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, যদি চুলের গোড়াতে যে ভেসেলটা ব্লাডটা সাপ্লাই হচ্ছে, ব্লাডটা যদি গাঢ় হয়, তাহলে ওই আর্টারি ক্লগ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দুটো পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে কী হবে। আর একটা হচ্ছে হরমোন, ডিএসটি। এই ডিএসটি লেভেলটা, এই থিসিসটা কিন্তু 100% সঠিক না, ঠিক আছে। হরমোন টেস্টোস্টেরন চুল বাড়াতে সাহায্য করে, কিন্তু এই হরমোন চুল পড়তে কীভাবে হেল্প করে, এটা কিন্তু ক্লিয়ার কাট নয়, ঠিক আছে। মূল বিষয় হচ্ছে, যদি কোনো ক্রমে হেয়ার ফলিকল যেখান থেকে ওই বারটা থেকে যে চুলটা গজাচ্ছে, সেখানে যে ছোট্ট ভেনটা সাপ্লাই থাকে, সেই ভেনে যদি কোনো বন্ধ হয়ে যায়, গাঢ় রক্ত গিয়ে সেটা যদি বন্ধ হয়ে যায়, অথবা দুটোই মিলে ওই এপিনেফ্রিন লেভেল বেড়ে গিয়ে যদি ভেনকে বন্ধ করে দেয়, তাহলে কী হবে, ওখানকার হেয়ার ফলিকল পুষ্টি যাবে না। আর পুষ্টি না গেলে যা হয়, এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই হবে। ওখানে কেরাটিন তৈরি হবে না, ওখানে হেয়ার ফলিকল তৈরি হবে না, ফলে কী হবে, আস্তে আস্তে চুলটা উঠে চলে আসবে। চুল পড়ার একটাই কারণ, এপিনেফ্রিন লেভেল বেশি থাকতে হবে, মানে স্ট্রেস থাকতে হবে। দেখবা মেয়েদের, যে সমস্ত মেয়েদের বাচ্চা হয়, ধরো বাচ্চা হওয়ার পরে অনেক মেয়েদের প্রচণ্ড চুল পড়ে, পড়ে কি না? কে বলতে পারবে? এই শ্রাবন্তী, বাচ্চা হওয়ার পরে চুল পড়ে না? আপনি পড়ে না? কেন পড়ে? এটা ব্যাখ্যা করতে হবে, বলুন। বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের চুল কেন পড়ে? বাচ্চা হওয়ার সময় প্রচণ্ড প্রেশার লাগে, স্ট্রেস যায়, প্রচণ্ড দেহের মধ্যে স্ট্রেস যায়। স্ট্রেস হরমোন কি? স্ট্রেস হরমোন কি বলো রাজেশ, বলো। হ্যাঁ, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন আর কর্টিসল। তাহলে যখন বাচ্চা হওয়ার সময় একটা মেয়ের দেহের মধ্যে প্রচণ্ড পরিমাণে কর্টিসল এবং এপিনেফ্রিন বেড়েছে, বাচ্চা হয়ে গেছে, সেই এক্সেসিভ কর্টিসল বা ওই জিনিসগুলো কোথায় যাবে? ওগুলো কী হবে? ওগুলো তো বার করতে হবে। ওগুলো লিভার অ্যাবজর্ব করবে, লিভার অ্যাবজর্ব করবে, মেটাবলাইট ফর্মে ভ্যান্ডালেনিক অ্যাসিড হিসেবে ইউরিন দিয়ে বার করার চেষ্টা করবে। সব পারবে না, কিছুটা ব্লাডে থাকবে, কিছুটা লিভারে থাকবে। ব্লাডে এক্সেসিভ ওই হরমোন যখন ঘুরে বেড়াবে, তখন বিভিন্ন স্কিনের নিচে বা হেয়ার ফল যেখানে ছোটো ছোটো ভেন আছে, সেখানে গিয়ে ভেনগুলোকে কনস্ট্রিক্ট করবে, ছোটো করে দেবে। আর যখনই ছোটো করে দেবে, তখন কী হবে, পুষ্টির অভাবে চুলগুলো দুর্বল হয়ে পড়বে। এটা শুধু চুল পড়ার ক্ষেত্রে না, মানে বাচ্চা হওয়ার বলে না, যে কোনো স্ট্রেসে হতে পারে। আপনি যখন পড়াশোনা প্রচণ্ড চাপে আছেন, বা মেন্টাল একটা টয়েল হচ্ছে, একটা মেন্টাল কী বলে টার্মোয়েলে বা মেন্টাল ডিপ্রেশনে এমন একটা জায়গায় চলে গেছেন যে আপনার মানে স্ট্রেস ব্যাপকভাবে কাজ করছে, তখন দেখবেন চুল পড়বে। এগুলো হয়, স্ট্রেসের সাথে চুল পড়ার সম্পর্ক আছে।
এই জন্য চুল পড়াতে স্ট্রেস কমাতে পারে, এপিনেফ্রিন গ্ল্যান্ডকে, অ্যাড্রিনালিন গ্ল্যান্ডকে স্ট্রেস থেকে বাঁচাতে পারে, তাকে হিল করতে পারে, এমন কিছু সাপ্লিমেন্ট খেতে হয়। অশ্বগন্ধা খেতে হয়, জিনসেং খেতে হয়, যাতে চুল পড়াটা স্ট্রেসটা কম হয়, দেওয়া হয়। তো এই জন্য শুধু মেয়েদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে স্ট্রেস হলে চুল পড়ে। তাহলে চুল পড়া গেল, এটা গেল 1 নম্বর স্ট্রেস হরমোন। তাহলে চুল পড়ার ক্ষেত্রে আমি স্ট্রেস ম্যানেজমেন্ট সিস্টেমটা করব কি দিয়ে? অশ্বগন্ধা দিয়ে, লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, কাউন্সেলিং দিয়ে। আর 3 নম্বর হচ্ছে রক্তের গাঢ়ত্ব যদি থাকে, চুল পড়া আছে, তার সঙ্গে ওর অন্য অন্য সিমটম থাকতে পারে রক্ত গাঢ় হওয়ার। কী কী থাকতে পারে? একটা মেয়ে বললে আমার মাথায় খুব চুল পড়ে, বা একটা ছেলে বললে মাথায় খুব চুল পড়ে। এখন চুল পড়াটা ওই স্ট্রেস থেকে হচ্ছে না রক্তের গাঢ়ত্ব থেকে হচ্ছে, তুমি কীভাবে ঠিক করবে? সিমটম থেকে। কী কী সিমটম দেখবে? রক্তের গাঢ় হওয়া, আর কী কী সিমটম থাকতে পারে? গাঢ় হওয়ার কী কী সিমটম থাকতে পারে? হ্যাঁ, চোখের নিচে কালো দাগ থাকতে পারে, মুখে মেচেটা থাকতে পারে, আর ওজন থাকতে পারে বেশি, ফ্যাটি লিভার থাকতে পারে, গ্যাসের সমস্যা থাকতে পারে, রাত্রেবেলায় শুয়ে থাকলে পা হাত পাগুলো জ্বালাপড়া করতে পারে, ঘুম না আসতে পারে, মেজাজ গরম হয়ে যেতে পারে, প্রেশার বেশি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, তারপরে তোমার হচ্ছে কি বলে গা হাত পা খুব ঘামতে পারে। এগুলো রক্ত গাঢ় হওয়ার সিমটম। আমি রিপোর্টে তো দেখবই, ভিস্কোমিটার দিয়ে ব্লাড ডেন্সিটি দেখা যায়, পিসিবি দিয়ে ব্লাড ডেন্সিটি দেখা যায়, ইএসআর দিয়ে বোঝা যায়, কিন্তু আমি সিমটম দেখে কী করে বুঝবো রক্ত গাঢ় হয়েছে কিনা? রক্ত গাঢ় মানে বুঝতে হবে সেখানে ব্লাড সার্কুলেশন কম হচ্ছে মানে তা সেখানে ওইখানে কোষগুলো পুষ্টির অভাবে হাইপক্সিয়াতে ভুগছে মানে ওখানে কোষের ইনজুরি হচ্ছে মানে কোষগুলো ইনফ্লামেশন হচ্ছে, মানে ওখানে ব্যথা হচ্ছে। শুয়ে থাকা অবস্থায় দেখবা ওর পায়ের পাতাগুলো, পায়ের মাংসপেশিগুলো, সোলিয়াস মাংসগুলো কনকন করছে। অনেকেই দেখবা পায়ের মাংসগুলো ব্যথা করে, অনেকে অল্পতেই টায়ার্ড হয়ে যায়, চোখের নিচে কালো হয়ে যায়, মুখে মেচেতা পড়ে, গা হাত পা খুব ঘামে, অল্পতেই হট মেজাজ হয়ে যায়, ঘুম আসতে চায় না, তারপরে হচ্ছে তোমার চামড়া খুব মোটা হয়, ওবেসিটি থাকে, পায়খানা কষা হয়, নানাবিধ সমস্যা আছে। এইগুলো সিমটম যদি থাকে তা বুঝবো হ্যাঁ ওর রক্তে গাঢ়ত্ব আছে। এরপরে হিস্ট্রি দেখব যে ওর বাচ্চা হয়েছে কিনা, ওর কোনো স্ট্রেস আছে কিনা, ও পড়াশোনা কোনো চাপে গেছে কিনা, মেন্টাল কোনো টর্চার হচ্ছে কিনা, এইসব জিনিস দেখে আমি ঠিক করবো যে ওর কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল স্ট্রেস হচ্ছে কিনা। তাহলে ওইখান থেকে বুঝবো এবার ওকে কী চিকিৎসা করতে হবে। স্ট্রেস থাকলে অবশ্যই তাকে অশ্বগন্ধা দিতে হবে, অবশ্যই দিতে হবে। এরপরে হেয়ার ফলিকল, হেয়ার যা দিয়ে তৈরি আমরা জানি সিস্টিন, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, সেরিন এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি। এছাড়া কেরাটিন কিন্তু তো প্রোটিন, ও প্রোটিন তো ওখানে গিয়ে লাগবে না, প্রোটিনটা তৈরি করতে হবে। তা আমরা যে কেরাটিন শ্যাম্পু ইউজ করি, কেরাটিন দিয়ে কি চুলের কাজ হবে না, আমাকে অ্যামাইনো অ্যাসিডটা ভিতর থেকে দিতে হবে। তো আমরা যে কেরাটিন শ্যাম্পু ইউজ করে চুল ভালো হবে না, সেটা আদৌ কিন্তু না। চুলের গোড়া থেকে কেরাটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার সিস্টেম আছে। একটা কেরাটিন দিলাম এখানে, সেই কেরাটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করার মতো ক্ষমতা আছে এখানকে? নাই। কেরাটিন অ্যাবজর্ব করতে পারে, কিন্তু কেরাটিন একটা প্রোটিন অ্যাবজর্ব হতে পারে? অত বড় জিনিস অ্যাবজর্ব করতে পারবে না। মানে স্কিনে অত বড় স্পোন নাই যে ঢুকতে পারবে। তাহলে আমি এটা দিচ্ছি শুধু ব্রেন ওয়াশ করার জন্য, ওই 84% লোককে বোঝানোর জন্য। কেরাটিন ভালো অ্যামাইনো অ্যাসিড খান, চুল এমনি হবে। কিন্তু স্ট্রেস না ঠিক করলে, রক্তের গাঢ়ত্ব না ঠিক করলে চুল পড়া বন্ধ হবে না। এই জন্য আমাকে চুল পড়া বন্ধের জন্য হিজামা করতে হবে। মাথা নাড়া করিয়ে যেখানে যেখানে চুল কম আছে বুঝতে হবে সেখানে গাঢ়ত্ব বেশি হয়ে গেছে, ভেন বন্ধ হয়ে গেছে, ওখানে হিজামা করতে হবে। এরপরে ডায়েটারি ম্যানেজমেন্ট করতে হবে, সঙ্গে ওকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, তবে চুল পড়া বন্ধ হবে। এটা চুলের গেল। এরপর হচ্ছে মাথা ব্যথা ক্লাস হয়েছে সবাই জানো। এই মাথা ব্যথা কী কারণে হয় কে বলতে পারবে? মাথা ব্যথা কেন হয় কে বলতে পারবে? এই নাইম বলো। আর ভালো হয়েছে। আর গ্যাস হলে মাথা ব্যথা হয়, কেন হয়? গ্যাস কোথায়? পেটে এখানে, আর মাথা এখানে হলো, এখানে ব্যথা কী করে হয়?
ইয়েস, অ্যামোনিয়ার জন্য হয়, অ্যামোনিয়ার জন্য তোমার মাথা ব্যথা হয়। আর তাহলে মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে যদি এইখানে নার্ভের ইনফ্লামেশন হয়, এই চেম্বারে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এই সাইনাস প্রকোষ্ঠ রয়েছে, এই প্রকোষ্ঠের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনফেকশন হয়, অথবা এইখানে যে নার্ভগুলো আছে সেই নার্ভে যদি কোনো ভাইরাস ইনফেকশন হয়, তবেই ব্যথা হবে। যদি এই প্রকোষ্ঠে ইনফেকশন হয় তাহলে সাইনোসাইটিস, আর নার্ভে হলে মাইগ্রেন। নার্ভটা কি? ট্রাইজেমিনাল নার্ভ হতে পারে, মেন ফেসিয়াল নার্ভ হতে পারে। এছাড়াও যদি ট্রকলিয়ার নার্ভ, অকুলোমোটর নার্ভ ইনভলভ হয়, চোখে ব্যথা হতে পারে। এছাড়াও যদি তোমার অলফ্যাক্টরি নার্ভ ইনভলভ হয়, নাকের ঘ্রাণের সমস্যা হতে পারে। এছাড়াও যদি ভেগাস নার্ভের সমস্যা হয়, বুকে ধরপড়ানি, হঠাৎ করে কিছু শুনলে বুক ধরপড় করে, শ্বাসকষ্ট হয়, বুক জাম ধরে যায়, এগুলো হতে পারে। তাহলে মাথা ব্যথা হতে পারে নার্ভের ভাইরাস অ্যাটাকের জন্য, অথবা সাইনাস ক্যাভিটিতে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ইনফেকশনের জন্য। তাহলে আমি চিকিৎসা কী করব? সাইনাসের ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা, দুটো ব্যথা কীভাবে ফারাক করব? সাইনাসের ব্যথা হচ্ছে না মাইগ্রেনের ব্যথা হচ্ছে, কী করে বুঝবো? দুই সাইডে হতে পারে না? ওসব ওল্ড মডেলের থিওরি ছেড়ে দাও। যখন ওসব থিওরি আবিষ্কার হয়েছে তখন মোবাইলে আবিষ্কার হয়নি। মোবাইল আবিষ্কার হয়ে আজকে কোন লেভেলে চলে এসছে, আর এখনও থিওরি উন্নত হলো না। যখন ওসব থিওরি ছিল তখন মোবাইলে আবিষ্কার হয়নি, আর মোবাইল কোন লেভেলে চলে গেল, অথচ সেই থিওরি থেকে গেল। ওসব থিওরি বাদ। মাথা একদিকে না, দুদিকেই হতে পারে, পুরো মাথা জুড়ে হতে পারে। কোনো ব্যক্তির সর্দি কাশি নেই, সহজ হিসাব, কোনো ব্যক্তির সর্দি কাশি নেই, একটু জার্নি করলে, রোদে গেলে, বাতাস চেঞ্জ হলে, কেউ একটু বকলে, বকাঝকা করলে, বা মেন্টাল প্রেশার হলে, বা ফিজিক্যাল কোনো টার্মোয়েল হলে, জার্নি করলে মাথা ব্যথা। কেমন মাথা ব্যথা? মনে হয় যে মাথা কেটে ফেলে দিই, মনে হয় যেন দেওয়ালে মাথা ঠুকি, মনে হয় মাথাটাকে কেউ যেন জড়িয়ে ধরে বেঁধে কষে ধরে দেয়, লাথি মারুক, এমন ব্যথা। থ্রবিং হেডেক, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি বাড়ি মারলে যেন ভালো লাগে। এই যে ব্যথা, এই ব্যথা বেশিক্ষণ থাকবে না, 2 ঘন্টা 4 ঘন্টা থেকে দেখুন আবার কমে যাবে। এবং যদি এই ব্যথার সাথে এই নার্ভ রিলেটেড অন্য নার্ভ, যদি ভেগাস নার্ভ ইনভলভ থাকে, তাহলে বমি হওয়ার টেন্ডেন্সি হবে, পেট ফাঁপার টেন্ডেন্সি হবে, পায়খানা কষা হওয়ার টেন্ডেন্সি হবে, গলা বুক জ্বালা হওয়ার টেন্ডেন্সি হবে, আর যদি বুক কষে ধরার টেন্ডেন্সি হবে, আর যদি অকুলোমোটর ট্রকলিয়ার হয় তো চোখে ঝাপসা দেখার টেন্ডেন্সি হবে। কানের মধ্যে নার্ভে যদি সমস্যা হয় তাহলে কানে শুনতে পাবে না, প্রচণ্ড সেন্সিটিভ হয়ে যাবে, এই সমস্যা হবে। এবং গ্লসোফেরিঞ্জিয়াল যদি হয়, জিভ ভিতরে টেনে নেবে, এও থাকতে পারে। এই জাতীয় সমস্যা যদি হয়, সহজ কথা হচ্ছে সেন্ট্রাল ক্রেনিয়াল নার্ভের যদি ইনফ্লামেশন হয় তবেই মাইগ্রেন হয়। এই মাইগ্রেনে নার্ভাস সিস্টেম যেহেতু ক্ষয় হচ্ছে, কে ক্ষয় করছে? একটা ভাইরাস করছে। কে ক্ষয় করছে? ওই টক্সিক অ্যান্টি অক্সিডেটিভ প্রপার্টি আছে কেমিক্যাল, হেভি মেটাল করছে। কীভাবে করছে? যেভাবে একটা কোষে নর্মাল কাজ হওয়ার কথা ও সেগুলো করতে দিচ্ছে না, ফলে কোষের ড্যামেজ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে। কোষের নার্ভের যে মায়োলিন শিট রয়েছে, নার্ভের চারপাশে যে মায়োলিন শিট রয়েছে, কভার রয়েছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। ফলে একটা কারেন্টের তারের মধ্যে যেরকম কারেন্ট যায়, নার্ভের মধ্যে কী যায় কে বলতে পারবে? একটা কারেন্টের তারের মধ্যে কী যায়? কারেন্ট যায় না ইলেকট্রিক যায়? ইলেকট্রন যায়। ইলেকট্রন যায়। ইলেকট্রন যেদিকে যায়, কারেন্ট কোন দিকে যায়? উল্টো দিকে যায়। কারেন্ট কি? একটা শক্তি। আর ইলেকট্রন কি? একটা ম্যাটার। তাহলে একটা ম্যাটারের মুভমেন্টের এগেনস্টে উল্টো দিকে যাচ্ছে কারেন্ট। তো ওর কারেন্টের
ঠিক পারপেন্ডিকুলার প্লেনে আর একটা ফোর্স তৈরি হয়, ম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। যে ওইখানে যে মেটালটা দেওয়া আছে সেই ম্যাটারটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না। একটা ম্যাটারের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন তারপরে নিউট্রন রয়েছে সেগুলো ট্রান্সফার হচ্ছে না। ইলেকট্রনটা শুধু একটা সেকেন্ড একটা শুধু অক্ষবিট চেঞ্জ হচ্ছে। আমার কাছে একটা আছে, আমি আবার ওকে দিয়ে দিলাম, সে আবার ওকে দিয়ে দিলাম, ট্রান্সফার হচ্ছে। ওই জন্য সাবস্টেন্স এক জায়গায় আছে কিন্তু ইলেকট্রন ছুটছে এবং তার পারপেন্ডিকুলার একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে এবং তার কভারিং রয়েছে। যদি সেই ম্যাগনেটিক ফোর্স চারপাশে ছড়িয়ে পড়ে অথবা ইলেকট্রন যদি ডিসপার্স হয়ে যায় বাতাসের কোনো মলিকুলের মধ্যে, তাহলে কী হবে? কারেন্টের ফ্লোটা কমে যাবে। এই কারেন্টটা তার যদি খোলা থাকতো, ইলেকট্রন যদি বাতাসের কিছু মলিকুলের সাথে তো মিশতই, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে, ইলেকট্রন, তাহলে কী হবে? ফ্লোটা কমে যেত। নার্ভের মধ্যে তো কী যায়? ইলেকট্রন যায়। ব্রেন থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর যে ডাটা আছে, এই ডাটাটা ইলেকট্রন হিসাবে নার্ভের মধ্যে পালস হিসেবে যায়। সে পালস কীভাবে যায়? কোষের মধ্যে সোডিয়াম পটাশিয়াম চেঞ্জ হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হতে যাবে, এইভাবে ফ্রিকোয়েন্সি হিসেবে যাবে। অনেক সূক্ষ্ম ব্যাপার। তো এই যে ইলেকট্রন যাচ্ছে, এখন তার সাথে কভার আছে, লিপিড দিয়ে তৈরি করা একটা ইনসুলেশন করা আছে, কভারিং করা আছে, যাতে ইলেকট্রনটা বাইরে থেকে না ছড়ায়। এখন যদি কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস বা কোনো অক্সিডেটিভ এজেন্ট ওই কভারটাকে নষ্ট করে দেয়, তাহলে ওই নার্ভের কানেকশনে থাকা বিভিন্ন মাসেল, বিভিন্ন ফাইবার, সেগুলো ওই ইলেকট্রনের টাচে চলে আসবে। ফলে যেগুলো অবাঞ্ছিত কেমিক্যাল রিয়াকশান বা উত্তেজনা তৈরি হবে, নার্ভের ডিজেনারেশন, নার্ভের ঠিকঠাক কন্ডাকশন যাবে না। ফলে যখনই আমার কোনো স্ট্রেস আসবে, কোনো চাপ আসবে, বেশি কাজ করার প্রবণতা আসবে, তখন সে নার্ভটা ঠিকমতো কাজ করতে না পারার জন্য ওর এগেনস্টে একটা কাজ করে কেউ, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আছে। তাহলে দুজনে ব্যালেন্স করে কাজ করার কথা, কিন্তু ভেগাস নার্ভ ব্যালেন্স করতে পারছে না, ও দুর্বল হয়ে পড়েছে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেলে কী হবে? এর কাজ কম হওয়ার জন্য সিম্প্যাথেটিক নার্ভ হার্টকে কী করবে? বেশি পরিমাণে হার্টবিট খেয়ে ভেগাস নার্ভ কমিয়ে রাখে, আর সিম্প্যাথেটিক নার্ভ বাড়িয়ে রাখে, দুটো ব্যালেন্সে রাখে, ওই আগের মতো ব্যালেন্সের মতো। সিম্প্যাথেটিক নার্ভ বাড়াচ্ছে আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কমাচ্ছে, দুটোর ব্যালেন্স যদি ঠিক থাকে তবে হার্ট ঠিকঠাক চলবে। এখন কোনো ক্রমে ভেগাস নার্ভ যদি দুর্বল হয়ে পড়ে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ঠিকই আছে, তাহলে কী হবে? হার্ট হঠাৎ করে কিছু হলেই ধপ করে যাবো, আমরা অজ্ঞান হয়ে যাবো। মাথা ব্যথা, ইনফ্লামেশন বেড়ে যায়, মাথা ব্যথা প্রচণ্ড, যন্ত্রণা, চোখে ঝাপসা, মাথা তুলতে পারছে না। তাহলে মাইগ্রেন হচ্ছে এই জায়গা থেকে শুরু। শুধু মাইগ্রেন না, যে কোনো ক্রেনিয়াল নার্ভের সমস্যা হলে এগুলো হবে। সাইনাস হলে কী হবে? সাইনাস হলে তোমার সর্দি কাশি থাকতেই হবে, জ্বর থাকতে পারে, না থাকতে পারে, আর মাথা ব্যথা সবসময় থাকবে, মাথা জাম ধরে থাকবে, এগুলো ভারী হয়ে থাকবে। তাহলে সাইনাসের চিকিৎসা কী করবো? সাইনাসের চিকিৎসা যদি আমি শুধু হিজামা করি তাতে হবে না। সাইনাসের চিকিৎসা আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক যদি সে প্রাকৃতিক ওষুধ খেতে চায়, তাহলে অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচেয়ে ভালো অ্যান্টিবায়োটিক কী আছে? এক্ষেত্রে গোল্ডেন সিল, লিকোরিস। আর যদি দেখা যায় যে ওর মধ্যে হেভি মেটাল টক্সিসিটি আছে, তাহলে ব্লুবেরি ফল, তারপরে হচ্ছে তোমার ওই যে স্প্রুনা ক্যাপসুল বা পাউডার খেতে পারে, খুব ভালো কাজ করে। সঙ্গে ইমিউনিটি বুস্ট হিসাবে ভিটামিন সি, জিঙ্ক, ভিটামিন ডি দিতে হবে, এটা সাইনাসের জন্য। হ্যাঁ, আর তোমার হচ্ছে এটা যখন কমে যাবে সাইনাসটা, তখন তারপরে তুমি হিজামা করবা। হিজামা করবা এই যে দুই সাইডে, এই গালে আর এই কপালে, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, আর এখানে এথময়েড সাইনাস দরকার নেই, এই দু সাইডে করবা। আর হচ্ছে মাইগ্রেন, এই যেহেতু মাইগ্রেন নার্ভের সমস্যা, তাহলে নার্ভের একটা টনিক, টসফ্লেক্স সিরিজ মাল্টিভিটামিন
স্পিরুলিনা আর লেমন বাম। এই সাইনাসের চিকিৎসা একরকম, এই চিকিৎসা একরকম। এটা গেল মাথা ব্যথা। এরপর হচ্ছে ঠান্ডা অ্যালার্জি। ঠান্ডা অ্যালার্জি কেন হয়? হয়েছে মুছে দিলাম। ছবিটা তোমাদের পাঠিয়ে দেবো। সেভ করবো কি রে? সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে ঠান্ডা অ্যালার্জি কেন হয়, কে বলতে পারবে? ক্লাসে বলা হয়েছে, বলো। এখানে দেখো, এই যে বললাম এতক্ষণ, হেভি মেটাল, রেডিয়েশন, স্ট্রেস কীভাবে আমাদের দেহের মধ্যে ক্ষতি করে সংক্ষেপে আগে বলা হয়েছে। ছবি তুলতে পারো। এটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। এ কীভাবে দেহের মধ্যে ক্ষতি করে, রেডিয়েশন কীভাবে ক্ষতি করে, হেভি মেটাল কীভাবে ক্ষতি করে, এবং সলিউশন কী এখানে বলা হয়েছে 1 পেজের মধ্যে। তুমি যে চিকিৎসায় করতে যাবা, যে সমস্যায় দেখতে পাবা, তোমার তো মাথায় একটা আইডিয়া আছে যে এটা হেভি মেটাল থেকে হচ্ছে, না এটা তোমার জীবাণু থেকে হচ্ছে, না এটা স্ট্রেপ্টোককাস থেকে হচ্ছে, না এটা এপস্টাইন ভাইরাস থেকে হচ্ছে, না এটা রেডিয়েশন থেকে হচ্ছে। এগুলো তোমার একটা আইডিয়া পেয়ে যাবা। সেই আইডিয়া অনুযায়ী তুমি তার ম্যানেজমেন্টটা করবা। ঠান্ডা অ্যালার্জি কেন হয়? এটা হচ্ছে আমাদের ঠান্ডা একটা জিনিস, অ্যালার্জি আর একটা জিনিস। ঠান্ডা হচ্ছে এক্সেসিভ পরিমাণে মিউকাস প্রোডাকশান। এটা কেন হয়? আমাদের দেহের ইমিউনিটি সিস্টেম পড়েছি। যে কোনো ইমিউনিটি সিস্টেমের কাজ কি? যে কোনো বাহিরের কোনো জীবাণুকে, কোনো এক্সট্রা, আমার দেহের এক্সট্রা সেলুলার কোনো পার্টকে বা কোনো এক্সটার্নাল এজেন্টকে যাতে দেহের মধ্যে না ঢুকে, দেহের মধ্যে ঢুকে যেন কোনো ক্ষতি না করে তার ব্যবস্থা করা। তো আমাদের দেহের মধ্যে 2 রকম ইমিউনিটি আছে। এক হচ্ছে ইননেট ইমিউনিটি, আর হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ইননেট মানে কি? জন্মগতভাবে দেওয়া। জন্মগতভাবে কী দেওয়া আছে? চোখের রস, নাকের রস, মুখের রস, পেটের নাড়িতে রস, ভেজানাতে রস, তারপরে তোমার কী বলে ইউরেথ্রাতে রস। এই যে রস, এগুলো হচ্ছে এই যে কোনো ট্র্যাক্ট, নালীগুলোকে ট্র্যাক্ট লুব্রিকেশন যেটি হয় সেটা হচ্ছে ইননেট ইমিউনিটির পার্ট। এবং ট্র্যাক্ট এপিথেলিয়াল সেল, এই ইননেট ইমিউনিটি সিস্টেম এইখানে হচ্ছে ফিজিক্যাল পার্টটা চলে গেল। তাহলে এই পার্টটা হলো ফিজিক্যাল পার্ট। তাহলে এই লুব্রিকেশন কী দিয়ে হচ্ছে? মিউকাস দিয়ে হচ্ছে। এই মিউকাসটা কোত্থেকে তৈরি হচ্ছে? এই এপিথেলিয়াল সেল থেকে হচ্ছে। এইগুলো যখনই কোনো আমার জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো টক্সিন এই নালীতে ঢুকবে, তখনই এইখান থেকে সেল থেকে মিউকাস তৈরি হবে। সেই মিউকাসটা যাতে ওই দেহের মধ্যে না ঢুকতে পারে, সিস্টেমে না যেতে পারে, ব্লাডের মধ্যে না যেতে পারে, তার ব্যবস্থা করবে। এই সিস্টেমটাকে ফিজিক্যাল পার্ট অফ ইননেট ইমিউনিটি বলা হয়। যদি ইনকেস কোনো ক্রমে যদি এই লেভেলটা ক্রস করে ব্লাডের মধ্যে ঢুকে যায়, তাহলে শুরু হবে সেলুলার পার্ট অফ ইননেট ইমিউনিটি। এতক্ষণ গেল ফিজিক্যাল পার্ট অফ ইননেট ইমিউনিটি সিস্টেম। এই ফিজিক্যাল পার্ট অফ ইননেট ইমিউনিটি সিস্টেম যেই ফেলিওর হয়ে যাবে, অমনি চলে আসবে সেলুলার পার্ট অফ ইননেট ইমিউনিটি সিস্টেম। এই সেলুলার পার্টে কি আছে? নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, ডেনড্রাইটিক সেল, মানে এই রক্তের কোষগুলা। রক্তের কোষগুলো কী করবে? ডেনড্রাইটিক এই সমস্ত জীবাণুগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে। ম্যাক্রোফেজ সেল, মনোসাইট সেল, বেসোফিল সেল এগুলো কী করবে? ওকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলে নষ্ট করার চেষ্টা করবে। এরপরেও যারা খাবে তাদের মধ্যে 3টে ভাগ আছে। একটা প্রফেশনাল এপিসি, আর নন প্রফেশনাল এপিসি। এই যারা খাচ্ছে এই কোষগুলোকে দুই ভাগে ভাগ। এপিসি মানে এরা ওই জীবাণুকে খাওয়ার পরে জীবাণু কিছু অংশ, কিছু প্রোটিন, জীবাণু কিছু ডিএনএ ওগুলো নেবে, নিয়ে ওই কোষগুলা বাকি সিস্টেমে, লিভারে, বোন ম্যারোতে, আমাদের ব্লাডে যত কোষগুলো আছে যারা অ্যান্টিবডি তৈরি করে,
বা যারা স্পেশালভাবে তৈরি, কমান্ডিং সিস্টেম স্পেশালভাবে তৈরি জীবাণুকে নষ্ট করতে, তাদেরকে এই তথ্যটা দেবে যে এই এসছে। সে অ্যান্টিজেন, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কে আছে, ডেনড্রাইটিক সেল, এ হচ্ছে ম্যাক্সিমাম কাজ করে, আর বি সেল, আর হচ্ছে মাস্ট সেল। এগুলো কী করে, এই অ্যান্টিজেনগুলোকে নিয়ে কোথায় গিয়ে দিয়ে, আর নন প্রফেশনালের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মনোসাইট, নিউট্রোফিল এগুলো কাজ করে, লিম্ফোসাইট এগুলো কাজ করে। আচ্ছা মুছে দিই। এই যে প্রফেশনাল কোর্স চলে গেল, এবার ও কী করবে, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে কাকে, একটা ব্যাকটেরিয়া এলো, ব্যাকটেরিয়ার যে জীবাণুটা আছে সে ব্যাকটেরিয়ার, এই ব্যাকটেরিয়া এই ভাইরাসের যে বাইরে যে একটা পার্ট আছে সেই পার্টটাকে নিয়ে, ডিএনএটাকে নিয়ে এই কোষটা কী করবে, জানাবে কাকে, লিম্ফোসাইট সেলকে। লিম্ফোসাইট সেলগুলোকে জানাবে, এই যেগুলো অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে এবং কিছু স্পেশাল টাইপের সেল তৈরি করবে যেগুলো এনকে সেল বলা হয়, এনকে সেল বা বি লিম্ফোসাইট। এগুলো বুঝতে একটু কষ্ট হবে, মাথায় রাখো, টি লিম্ফোসাইট। তাহলে এই একটা ব্যাকটেরিয়া যখন পেটের নাড়িতে গেল বা আমার কোনো নাড়িতে গেল, সেখানে ফিজিক্যাল ব্যারিয়ার ক্রস করার পরে কোষের মধ্যে ঢুকে গেল, ব্লাডের মধ্যে ঢুকে গেল, ব্লাডের কোষগুলো তখন তাকে প্রতিহত করার চেষ্টা করলো, ব্লাড কোষও ফেলিয়ার হয়ে গেল। ব্লাড কোষ ফেলিয়ার হয়ে গেলেও সে একটা কাজ করে যাবে, সে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের কিছু একটা পার্টকে নিয়ে, যারা স্পেশালভাবে কমান্ডেড এবং খুব ট্রেন্ড, সেই কোষকে একটা তথ্য দিয়ে যাবে যে ভাই এই ব্যাকটেরিয়া বা এই জীবাণু এসেছিলো, তুই এবার ব্যবস্থা কর, আমি তো ফেল। ওই এপিসি সেল, ডেন্ড্রাইটিক সেল বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইটকে জানাবে যে আমি ফেলিয়ার হয়ে গেছি, এবার আপনারা কিছু করেন। ওই সেল দেখবে যে জীবাণুটা এসছে সে কোষের মধ্যে ঢুকতে পারে কি ঢুকতে পারে না। ওই কোষটাকে খেয়াল করবে যে বাহির থেকে ঢুকেছে সে কোষের মধ্যে ঢুকতে পারে কি ঢুকতে পারে না। যদি কোষের মধ্যে ঢুকতে পারে তাহলে কোনো পথ নাই, ঘরের শত্রু বিভীষণ। দলের মধ্যে মুনাফিক থাকলে তাকে বাঁচানোর কোনো পথ নাই। দলের মধ্যে যদি মুনাফিক থাকে সে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, অতএব তাকে বাঁচানোর কোনো পথ নাই। কোষের মধ্যে ঢুকতে পারলে সেই কোষকে বাঁচিয়ে রেখে লাভ নাই। অতএব এমএসসি ক্লাস 1 এই ক্লাসের মধ্যে ফেলে দিয়ে কোষ, টি লিম্ফোসাইট সাইটোটক্সিক অ্যাক্টিভিটি দেখিয়ে পুরো কোষ সহ জীবাণু সব ধ্বংস করে ফেলবে। একে বলা হয় সাইটোটক্সিক সেল মিডিয়েটেড ইমিউনিটি। এমএসসি ক্লাস 1-এর পরে এবার ক্লাস কোষের মধ্যে ঢুকতে পারে এমন কি জীবাণু আছে, এখন সেটাই বিচারের বিষয়। কি আছে? কোষের মধ্যে ঢুকতে পারে ব্যাকটেরিয়া না ভাইরাস? ভাইরাস ঢুকতে পারে, ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। ভাইরাস কোষের বাইরে জীবিত না, কোষের মধ্যে জীবিত। ভাইরাস কী করবে, একটা কোষের মধ্যে বাইরে আসবে, ও যে ক্যাপসিড আছে ক্যাপসিডটাকে বাইরে রেখে দেবে, জেনেটিক মেটেরিয়ালটা কোষের মধ্যে ঢুকে দেবে। জেনেটিক মেটেরিয়াল কোষের মধ্যে ঢুকে দেওয়ার পরে একটা কোষের নর্মাল যে সাইটোপ্লাজম আছে তার যে বিভিন্ন মেশিনারিজ রয়েছে সেই মেশিনারিকে ওই হাইজ্যাক করে দেবে। হাইজ্যাক করে নিয়ে ওই কোষের মধ্যে কোষের কাজকে প্রতিহত করে দিয়ে নিজে সব কিছু করতে লাগবে, দখলদারি করে দেবে। কোষ দেখলে আমার তো বাঁচার পথ নাই, আমার বাঁচার পথ নাই, অতএব একটা কেমিক্যালও কোষের বাইরে ফেলে দেবে, একটা ফ্ল্যাগ দিয়ে দেবে, রেড ফ্ল্যাগ। কী দেবে? এমএসসি ক্লাস 1 প্রোটিন বাইরে কোষের মধ্যে প্রকাশ করবে। এইটা দেখে তখন বাইরে অন্য অন্য কোষগুলো, টি সেলগুলো দেখবে, আরে এই কোষ তো খুব বিপদে আছে, এ থাকলে তো আমাদেরও সমস্যা, এ যদি বেঁচে থাকে তো আমারই সমস্যা, ও যাদের আক্রান্ত হয়েছে ও আমাকেও অ্যাটাক করতে পারে, লে সবাই মিলে ঘিরে ধর, নষ্ট করে ফেল। কোষের মধ্যে, দেহের মধ্যে টিউমার, ক্যান্সার, যে কোনো ভাইরাল ইনফেকশন হলে এই জাতীয় ইমিউনিটি ডেভেলপ করার পরে সেইখানে পুরো জিনিসটাই ধ্বংস হয়ে যায়। এই জন্য যে কোনো টিউমার, ক্যান্সার হওয়ার জন্য কখনো ব্যাকটেরিয়া দায়ী নয়, কে দায়ী? ভাইরাস দায়ী। তাহলে যখন কোষের মধ্যে কেউ ঢুকতে পারে মানে বুঝতে হবে সে মুনাফিক, তাকে বাঁচিয়ে রেখে ধরো আর মারো।
পুরো সিস্টেমটাই তাই, পুরো বডির সিস্টেমটা সেরকম। ধরো আর মারো, মানে ও বেঁচে থাকলে ও তো মারবে, তোমাকেও মারবে, পুরো সিস্টেমটা বিগড়ে দেবে। ওকে বাঁচিয়ে রেখে লাভ নাই, ও ভালো হওয়ার লোকও না। তাহলে এইটা গেল। ব্যাকটেরিয়া কী করে? ব্যাকটেরিয়া কোষের বাইরে থেকে যা করা করবে, কোষের বাইরে থেকেই কোষের মেমব্রেনে ডিস্টার্ব করবে, খুঁচাবে, উত্তেজিত করবে। এবার ওইখানে আশেপাশে সেল এসে, নিউট্রোফিল এসে ওকে নষ্ট করে ফেলবে। একটা ভিসিড লেয়ার তৈরি করবে, ওখানে পুঁজ তৈরি হবে, ওখানে কফ তৈরি হবে, নানা জিনিস তৈরি হবে। পুরো ব্লাডের মধ্যে সিস্টেমে টক্সিন ছড়িয়ে দেবে, ব্যাকটেরিয়াল টক্সিন, এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, সেগুলো ছড়িয়ে দেবে, দিয়ে ফিভার হবে, জ্বর হবে, বা হয়তো তোমার লেথার্জি হবে, এগুলো হবে। কিন্তু ব্যাকটেরিয়াতে জ্বর ফল কম হবে, কিন্তু যা হবে একবার শেষ করে দেবে। এজন্য HIV বলো, হেপাটাইটিস বলো, হেপাটাইটিস সি বলো, এফস্টেন ভাইরাস বলো, এই কোভিড ভ্যাকসিন বলো, এই সমস্ত ভ্যাকসিনগুলো, ভাইরাসগুলো যদি একবার ঢুকে ও দেহের মধ্যে ঢুকলো, তো ও থেকে গেল। এবার তোমাকে লাইফস্টাইল মডিফিকেশন করে, খাবার দাবারের মডিফিকেশন করে, ইমিউনিটি বৃদ্ধি করে তোমার দেহকে শক্ত রাখতে হবে। বর্তমানকালে 95% লোকের মধ্যে এফস্টেন ভাইরাস আছে। এই ভাইরাস কিন্তু দেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে ঢুকে ডিস্টার্ব করছে। তাহলে আমাকে ভাইরাসের অ্যাক্টিভিটি কমানোর জন্য আমাকে এই ইমিউনিটি বাড়াতে হবে। ওই ভাইরাসগুলোকে, যেগুলো কোষগুলোকে ধ্বংস করছে, নষ্ট করতে হবে, তবে আমি সুস্থ থাকতে পারবো। তাহলে ব্যাকটেরিয়া কোষের ভিতরে ঢুকতে পারে না বলে MSc ক্লাস 2 ইমিউনিটির জন্য, ইমিউনিটির মাধ্যমে ও অ্যান্টিবডি তৈরি করে। ক্লাস 1 অ্যান্টিবডি তৈরি করতে পারে, ক্লাস 2 অ্যান্টিবডি তৈরি করতে পারে। ক্লাস 2 অ্যান্টিবডি তৈরি করে এবং সে ব্যাকটেরিয়াকে পরবর্তীকালে যাতে না ইনফেকশন হয়, ইনফেকশন হলে তাকে প্রতিহত করে। এই যে বি লিম্ফোসাইটে গেল, বি লিম্ফোসাইট কিছু ভাগ হয়ে যাবে, কিছু মেমোরি সেল, কিছু অ্যান্টিবডি সেল, এসব তৈরি করবে। অনেক বড় ব্যাপার, ওসব এখন মাথায় ঢুকাতে পারবে না। তো যেটা হচ্ছে যে আমার আলটিমেট যেটা দরকার, সেটা হচ্ছে যে কোনো জীবাণু দেহের মধ্যে যখন ঢুকবে, তো বিভিন্ন লেয়ারে আমার দেহ সেটাকে প্রোটেক্ট করবে। প্রথমে ফিজিক্যাল লেয়ার, তারপরে ফিজিক্যাল লেয়ারের মধ্যে যে জিনিসটা প্রোটেক্ট করে সেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে মিউকাস। যত বেশি পরিমাণে এই লাইনের ট্র্যাকের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যাটাক করবে, তত বেশি পরিমাণে মিউকাস তৈরি হবে। তাহলে ঠান্ডাটা ব্যাপারটা হচ্ছে, যদি কোনো ইনফেকশন হয়, কোনো এক্সটার্নাল এজেন্ট, ধুলো, ধোঁয়া বা এগুলো যদি কোনো নালীতে গিয়ে উত্তেজিত করে, তাহলে বেশি পরিমাণে মিউকাস তৈরি হবে। আর বেশি পরিমাণে মিউকাস তৈরি হওয়া মানে কি, ওই নালীতে যে নর্মাল প্রবাহ, নর্মাল বাতাসের হোক, জলের হোক বা কোনো কিছুর হোক, প্রবাহটা কমে যাবে। ফলে কী হবে, ওই মিউকাস বেশি তৈরি হলে ঠান্ডা লাগবে। ঠান্ডা হচ্ছে, তাহলে ঠান্ডা হলো কি, যে কোনো ইনফেকশন থেকে হচ্ছে, ইনফেকশন থাকতে হবে। ঠান্ডা হলে ইনফেকশন থাকতেই হবে। তাহলে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। ব্যাকটেরিয়া হলে যদি তোমার ইমিউনিটি ভালো হয়, তাহলে এইগুলো এমনি ধরো কমে গেল। কিন্তু না হলে তখন অ্যান্টিবায়োটিক খেতে হবে। অ্যান্টিবায়োটিক হয়তো মক্সিক্লাভ দিলা, এজিথ্রোমাইসিন দিলা, বা কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলা। ভাইরাস হলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এইখানে যদি দিতে পারো, তাহলে অ্যান্টিভাইরাল হিসাবে প্রচণ্ড কাজ করে কে? ক্যাটসক্লভ কাজ করে। কে কাজ করে? লিকোরিস কাজ করে। যদি এর সঙ্গে যদি দুটোই আছে মনে হয়, তাহলে এখানে গোল্ডেন সিল অ্যাড করতে পারো, TDS করে, সবগুলো TDS করে। তাহলে আমি যখন দেখবো ঠান্ডা হচ্ছে, তখন আমি প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে গেলে খাবারগুলো মেনে চলবো। সঙ্গে ব্যাকটেরিয়া থাকলে বুঝবো গোল্ডেন সিল, ভাইরাস থাকলে বুঝবো ক্যাটসক্লভ অথবা লিকোরিস, দুটোই থাকলে এই দুটোই অ্যাড করবো। কিন্তু অ্যালার্জি ভিন্ন। অ্যালার্জিটা কি? অ্যালার্জি হচ্ছে আলাদা জিনিস। কী জিনিস? টাইপ 4 হাইপার সেনসিটিভিটি। কী হয় এখানে? ওই যে ইমিউনিটি গল্প বললাম, একটা তো কোষ, ও কোষ দেখলো যে এই কোষের মধ্যে এমন কিছু জিনিস ঢুকেছে যে কোষটাকে নষ্ট করছে। এই কোষের রেসপন্সে কিছু কোষ বেসোফিল অথবা মাস্ট সেল
ও ইন্ডিকেশন পেলো, ও অর্ডার পেলো বা বুঝতে পারলো যে এখানে আমাকে কিছু একটা করতে হবে, মানে কোষটাকে আমাকে ধ্বংস করতে হবে। এই কোষটাকে ধ্বংস করতে হবে, কারণ এই ব্যাকটেরিয়াটা বা এই কোষটা নর্মাল নেই। তো এ কী করবে, কিছু জিনিস তৈরি করবে, কি হিস্টামিন তৈরি করবে। হিস্টামিন তৈরি করে লোকাল রাস্তা ক্লিয়ার করার পরে ওখানে ঢুকবে, ঢুকার পরে এই কোষটাকে ধ্বংস করবে সাইটোটক্সিক ইমিউনিটি তৈরির জন্য। এবং এটা ঠিকঠাকও হতে পারে, ভুলভালও হতে পারে। ঠিকভাবে হলে ঠিক আছে, কিন্তু ভুল এক্সেসিভ যদি রেসপন্স পেয়ে যায়, আমার এই জীবাণুটা ধরো আছে, এই জীবাণুটা যতটা পরিমাণে আছে তার সাপেক্ষে যদি বেশি কাজ করে, বা এই কোষটা যত পরিমাণে টক্সিক কেমিক্যালে এক্সপোজার আছে তার থেকে যদি বেশি কাজ করে, তাহলে কী হবে, এই কোষ ইনজুরি হওয়ার জন্য কী হবে, ইনফ্লামেশন হবে। হয়তো চামড়াতে কোনো জায়গায় এই জাতীয় জিনিস ঘটেছে, সেখানে ইনফ্লামেশন হয়ে হঠাৎ করে পিঁপড়ের কামড়ানোর মতো ফুলে গেল। পিঁপড়ে যেমন কামড়ালে ফুলে যায়, ফুলে গেল, দিয়ে ওইখানে ইনফ্লামেশন হচ্ছে, ব্যথা হচ্ছে, চুলকাচ্ছে। ঠিক, তাহলে হিস্টামিন, সাইটোকাইন, ইন্টারলিউকিন 1 বিটা এই সমস্ত কেমিক্যালের জন্য এখানে তোমার ইনফ্লামেশন শুরু হলো। তাহলে এই ইনফ্লামেশন শুরু হওয়ার জন্য যে প্যাপুলটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যালার্জি, বা যে গুটি গুটি তৈরি সেটা অ্যালার্জি। তাহলে অ্যালার্জির সাথে ঠান্ডা সম্পর্ক আছে? সব সময় নাই, তবে আছে। যদি ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া সবসময় খুবই বিরক্তিকর হয়, ক্রনিক লেভেলে থাকে, এবং মাঝে মধ্যে যদি আমার এই সমস্ত কোষগুলোকে ধ্বংস করার প্রবণতা তৈরি করে, তাহলে অ্যালার্জি হওয়ার চান্স আছে। অনেকে ঠান্ডা কাশি লাগা মানে গোটা দেহে অ্যালার্জি হয়, তা তো না। আবার অনেকে অ্যালার্জি আছে গোটা দেহে, কিন্তু তার ঠান্ডা লাগলে তাও তো না, দুটো আলাদা জিনিস। তাহলে অ্যালার্জি কেন হয়, এইখানে আমি জানবো এই জিনিসটা কেন হলো। এই জিনিসটা হয়েছে কেন? জিনিসটা হয়েছে এস্টেন ভাইরাস ক্রনিক ইনফেকশন, আর সঙ্গে হেভি মেটাল, কপার আর মার্কারি, এই দুটো মিলে জিনিসটা তৈরি করে। এই দুটো মিলে যদি কোনো কোষকে অ্যাটাক করে, একটা কোষকে যদি অ্যাটাক করে, তাহলে কোষের মধ্যে যে সমস্যাগুলো হবে, এই যে কেমিক্যালগুলো তৈরি করবে, সেই কেমিক্যালের রেসপন্সে যে বেসোফিল মাস্ট সেলগুলো রিলিজ করবে, হিস্টামিন, সাইটোকাইন, সেগুলো কোষের মধ্যে, চামড়ার মধ্যে ওইভাবে তৈরি করবে। তাহলে আমি কি এইটাকে তাড়াতে হবে? অ্যালার্জি দূর করতে গেলে আমাকে এটা তাড়াতে হবে। তাহলে কী তাড়াবো? তাহলে আমি কী দেবো এখানে? অ্যান্টিভাইরাল দেবো। আমার মনে হয় সবাই বুঝতে পারছে না। বুঝতে পারছো? আর কি দেবো? হেভি মেটাল ডিটক্স ফুড দেবো। যেহেতু হেভি মেটাল আছে, তাহলে আমি ডিটক্স ফুড দেবো, সঙ্গে এটা দেবো। আর যদি যেখানে অ্যালার্জি হচ্ছে বা সিস্টেমে যে অ্যালার্জি হচ্ছে, সেটার জন্য আমি পিঠে এবং লোকালে কী করবো? ভিজামাবো। এবং এটা দুবার, 1 বা 3 বার, যাই হোক, যতদিন না হচ্ছে। এই যে এখানে আর হচ্ছে তোমার ওই যেখানে অ্যালার্জি হচ্ছে সেখানে। এই হচ্ছে মোটামুটি অ্যালার্জি ঠান্ডার ব্যাপার চলে গেল। তুমি একসঙ্গে করতে পারো, কারণ হেভি মেটাল ডিটক্স করলে কি হয়, যেহেতু এগুলো খুব উত্তেজিত হয়ে যাবে। ধরো যেমন পিঁপড়ে খেয়ে পাউডার দিলে প্রথমে যখন ছটপট করে, সেরকম এইগুলো ওই যখনই পড়বে খাবারটা, এগুলো খুব উত্তেজিত হয়ে যায়। প্রথম 2-4 দিন কিন্তু খুব অ্যালার্জি হয়ে যায়, বেড়ে যায়, আবার অনেকের সমস্যা হয়। সেক্ষেত্রে এই জন্য বলে কি, তুমি এটা শুরু করার সঙ্গে সঙ্গে বা তার আগেই তুমি হিজামা করে দাও। পেশেন্ট যেভাবে নিতে পারবে করে দিলে দেখবা পেশেন্ট কিন্তু অনেকটা রিলিফ করে দেবে। প্রথমে হিজামা দিলা, তারপরে বা একসঙ্গে দিলা, কিন্তু এগুলো করতে হবে। এটা হচ্ছে অ্যালার্জির গল্প। ইমিউনিটি তো সব সময়তেই বাড়াতে হবে। ওটা ডেলি খাবে, ডেলি খাওয়াই উচিত। এই হেভি মেটাল ডিটক্সে কী কী আছে কে জানে গো? না পারলে অ্যালার্জি ভালো হবে না। অল্প করে শুরু করুক না, পিঠে এবং লোকাল যেখানে হচ্ছে আর কি। লেখা হয়েছে? হ্যাঁ, যদি ইচিং হয় ইনকেস, তাহলে আমরা একটা এই অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে রাখতে পারি, সিট্রিজিন জাতীয় একটা ওষুধ দিয়ে রাখতে পারি। এরপরে কি আছে গো?
আচ্ছা হেভি মেটাল ডিটক্স ফুডে কী কী আছে কে বলতে পারবে? বলো এক এক করে বলো। ব্লুবেরি কি? এটা ফল। এর কি কাজ কে বলতে পারবে? ইয়েস, নার্ভ থেকে, লিভার থেকে, ব্রেন থেকে হেভি মেটাল বের করবে, সবগুলোই করবে, মেনলি ব্রেন থেকে করবে ফ্রম নার্ভ। আচ্ছা বার্লিক অ্যাসিড পাউডার কি কাজ? ও লিভার থেকে বের করবে, তাই তো? আচ্ছা 3 নম্বর স্পাইরুলিনা কোথা থেকে বার করবে? পেটের নাড়ি থেকে বার, ইন্টেস্টিন থেকে বার করবে, ইন্টেস্টিন থেকে আর নার্ভ থেকে বার করবে। আর 4 নম্বর ধনেপাতা সিলান্ত্র কোথেকে বার করবে? হ্যাঁ ব্লাড থেকে বার করবে। এর সঙ্গে আমরা আরও অ্যাড করি, সেটা হচ্ছে যে অ্যাপেল অ্যাড করি, 6 হচ্ছে হানি অ্যাড করি। কেন অ্যাড করি বলি, অ্যাপেল হচ্ছে ডিহাইড্রেটিং ফুড, লিভারের মধ্যে প্রচণ্ড যে লিভার থেকে যে বেরোচ্ছে হেভি মেটালটা, সেখানে তো তোমার একটা ক্ষত তৈরি হয়ে গেল, সেই ক্ষতটাকে মেরামত করার জন্য রহানি কাজ করছে, এবং সেই ক্ষতটাকে মেরামত করার জন্য এই অ্যাপেলের মধ্যে যে জলটা আছে সেই জলটা কাজ করছে। ফলে এই যে লিভার এইটা দিলাম, তারপরেও লিভারটাকে আরও সাপোর্ট দেওয়ার জন্য এই দুটো দিচ্ছি। সঙ্গে এটা একটু খেতে খারাপ, একটু মিষ্টিও ভাব হয়, খেতে ভালো লাগে। ফলে এই কটা খাবারকে দিয়ে আমরা প্রতিদিন পেশেন্টকে, তুমি 1 দিন না হোক 2 দিন না হোক, সপ্তাহে মিনিমাম তুমি মানে অল্প অল্প করে হলেও তুমি 3-4 দিন খেতেই হবে। আর যদি বলো এইসব খাবো না, শুধু অ্যালোপ্যাথি ওষুধ খাবো, তুমি খাও, সুস্থ তুমি হতে পারবে না, এটা একটা গ্যারান্টিড। সুস্থ হতে পারবে না, ছোটো থেকে খেতে পারে। আমলকি তো হবে না, আমলকি তো ভিটামিন সি থাকে মেনলি, অর্থাৎ ভিটামিন সি তো আমার দরকার নেই, আমার দরকার হেভি মেটাল বের করবো। আমলকির কাজ এখানে না, আমলকির কাজ হচ্ছে তোমার ইমিউনিটি, সর্দি কাশি, পেটের, লিভারের, ঠিক আছে, কিন্তু এই তোমার ডিটক্স করার জন্য এই 5টা জিনিস 6টা জিনিস লাগবেই। এটা যদি কেউ না করে, যদি এইসব খাবার না, পয়সা নাই, খেও না। আমি বললাম, বলা দরকার, বলে দিলাম, তুমি খেবে খাবে, না খাবে না খাবে, তোমার ব্যাপার, তোমার ভালো তুমি করবে, আমি শুধু বলার মালিক বলে দিলাম। তবে এইটুকু নিশ্চিত থাকো, তুমি যে পরিমাণে খাবারের দিয়ে বিষ খাচ্ছ, যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, যে অবস্থায় তুমি অসুখে আক্রান্ত হয়ে আছো, সেখান থেকে মুক্ত হতে গেলে, সেখান থেকে বাঁচতে গেলে, আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে এছাড়া কোনো বিকল্প নাই। আমরা দুপুরে যেমন বাঁচার জন্য দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, বিকালে কিছু ফল খাই, সকালে কিছু খাই, বাঁচার জন্য এটা খেয়ে একবেলা খান। এটা খেলে কী হবে, অনেক কাজ হবে। প্রথম হচ্ছে দেহের মধ্যে, আমরা জানি হেভি মেটাল এবং ভাইরাস থেকে প্রচুর অসুখ হয়, সব জানলাম আগে। তাহলে এটা খেলে কী হবে, একদম মাথা থেকে শুরু করো, মাথা ব্যথা কমতে পারে, মাথা চুল পড়া বন্ধ হতে পারে, রেডিয়েশনের ড্যামেজ থেকে রক্ষা করে, রেডিয়েশন থেকে ড্যামেজ রক্ষা করে কে? ব্লুবেরি। রেডিয়েশন থেকে তুমি রক্ষাতে পারো, চোখের ছানি কমতে পারে, নার্ভের সমস্যা, ঘুমের সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, পার্কিনসন্স ডিজিজ, তারপরে বাচ্চাদের যে ওসিডি, এই বড়দের ওসিডি, বাচ্চাদের এডিএইচডি, ছটফটানি ভাব, এগুলো কমতে পারে, কমবেই, ভালো হবেই। আমি নিজেও অনেকগুলো করেছি। তারপরে যে সমস্ত লোকের, মানুষের মুখে ঘন ঘন ঘা হয়, অ্যালার্জি আছে, তারপরে হচ্ছে লিভারের সমস্যা, ফ্যাটি লিভার আছে, ওজন বেড়ে যাচ্ছে, যাদের পেটের নাড়িতে সমস্যা, 12 মাসে কষ্টকাঠিন্যের সমস্যা, পিঠে ঘাড়ের যন্ত্রণা, নার্ভের সমস্যা, মানে এ অনেক রোগেই কাজ করে, এমনকি টিউমার ক্যান্সারেও কাজ করে। হ্যাঁ, পায়ের দিকে কেন? পায়ের দিকে তো এখানে অত হেভি মেটালের ব্যাপার ওখানে থাকছে না, ওখানে তো কম্প্রেশনের ব্যাপার থাকছে। পায়ে কোমর ব্যথা খেলে খেতে পারে, যদি মনে হয় যে অন্য অন্য সমস্যা আছে তুমি দিতে পারো, কিন্তু কোমর ব্যথার জন্য স্পেশালি এটা দরকার নেই, কোমর ব্যথার জন্য আলাদা অন্য। এরপর কি গেল, এটা বোঝা গেল হেভি মেটাল। অ্যালার্জি গেল, এরপরে কি সমস্যা? গ্যাস। গ্যাস কি হয়? সময় তো আমরা 2 ঘন্টা লেটে চলছি। হ্যাঁ, যা জিনিস দিয়েছি না, অনেক ব্যাপার তো, এটা শর্টকাট ছেড়ে দেবো, এটা দিয়ে এই সেশনটা শেষ করে দেবো। আচ্ছা বলো, গ্যাস কেন হয়? গ্যাস বলতে কি বুঝেন?
গ্যাস মানে তো বাতাস। গ্যাস বলতে কী বোঝো? আমাদের পৃথিবীতে মিথেন গ্যাস কিন্তু গ্রিন হাউস এফেক্টকে নষ্ট করছে। পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, মিথেন গ্যাস অনেক দায়ী। মিথেন গ্যাস কোত্থেকে তৈরি হয়? যে কোনো অর্গানিক কম্পোজিশন, কী বলে, কম্পোস্টেশন না কি একটা বলে, ওখান থেকে তৈরি হয়। মানে অর্গানিক, মানে পচে গিয়ে যে জিনিসটা তৈরি হয়, ডিকম্পোজিশন, পচে গিয়ে তৈরি হয়। যে কোনো অর্গানিক ম্যাটেরিয়াল পচে যদি যায়, সেক্ষেত্রে মিথেন গ্যাস তৈরি হয়। মিথেন কোত্থেকে তৈরি হয়? মিথেন তৈরি হয় কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে। আর একটা জিনিস তৈরি হয় প্রোটিন থেকে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। প্রোটিন ডাইজেশন থেকে, প্রোটিন থেকে অ্যামোনিয়া, মিথেন দুটো তৈরি হতে পারে। আর কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে তৈরি হয় তোমার কার্বন ডাইঅক্সাইড আর মিথেন। তাহলে এইগুলো যে কোনো জায়গায় তৈরি হয়, গোবর সাহার থেকে শুরু করে, গাছপালা পচা থেকে শুরু করে, গোটা বিশ্বে এটা। এখন আমি সেদিন দেখলাম যে মিথেন গ্যাসের জন্য আমাদের মহাবিশ্বের, পৃথিবীর ওপরে যে গ্রিন হাউসের লেয়ার এসে, সেটা এত বেশি পরিমাণে মিথেন গ্যাস জমে গেছে যে হিট মানে বেশি পরিমাণে ওই নিতে, মানে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। আরে গরম হয়ে যাচ্ছে, হিট, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। তো পৃথিবী ধরো তোমার পেট, তাহলে কী হবে? ওই পৃথিবীটা মনে করো তোমার পেট। খাবার আমরা খাচ্ছি, প্রোটিনও খাচ্ছি, ফ্যাটও খাচ্ছি, কার্বোহাইড্রেটও খাচ্ছি। তা সেগুলো যদি লিভারে গন্ডগোল হয়, লিভার যদি ঠিকমতো যদি বাইল জুস তৈরি করতে না পারে, স্টমাক থেকে যদি ঠিক পরিমাণ মতো HCl তৈরি না হয়, তাহলে যে খাবারটা খাবো সেটা 100% সঠিক মতো হজম হবে না। সঠিক মতো হজম যদি না হয়, কিছু খাবার পেটের মধ্যে অপাচ্য থেকে যাবে। অপাচ্য খাবার যখন থাকবে, সেখানে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস বাড়বে। কিছু ব্যাকটেরিয়া ভাইরাস বেড়ে গেলে সেখানে সেই পচা খাবার পচে গিয়ে আলটিমেট ভেঙে হয় জল তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, মিথেন তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। এগুলো সবই জল ছাড়া, সবই বাতাস। বাতাস যদি পেটের মধ্যে থাকে, তাহলে পেট ফাঁপবে, ফুলে যাবে। বাতাস যেমন বেলুনে বাতাস ভরলে বেলুন ফুলে যায়, সেরকম পেট ফুলবে। সে বাতাসটা বের হওয়ার চেষ্টা করবে, হয় নিচ দিয়ে নাহলে ওপর দিয়ে। এই তো সহজ নিয়ম। যখন এই পেট ফাঁপবে, এটাকেই বলা হয়, এই সমস্যাকে বলা হয় গ্যাস। কিন্তু আমরা এখন পেটে যাই হয় তাকেই বলি গ্যাস, তাই না? পেটে কিছু হলেই বলে গ্যাস। ব্যথা হলেও গ্যাস, পায়খানা না হলেও গ্যাস, হজম না হলেও গ্যাস, খেতে না পারলেও গ্যাস, ওজন না বাড়লেও গ্যাস, ফ্যাটি লিভার হলেও গ্যাস, সবই গ্যাস। মাথা ব্যথা হলেও গ্যাস, ঘুম না হলেও গ্যাস, সবাই গ্যাস। গ্যাস থেকেই সব। গ্যাস মানে এইটা, যে পেটের মধ্যে বাতাস তৈরি হয়েছে। বাতাস তৈরি হয়েছে যে পরিস্থিতির জন্য, সেই পরিস্থিতি দেহের মধ্যে আরও সমস্যা তৈরি করে। কি তৈরি করে? ওই যে পেটের নাড়িতে যে HClটা কমে গেছে এবং বিভিন্ন ব্যাকটেরিয়াটা বৃদ্ধি পাচ্ছে, ফলে পেটের নাড়িতে কিছু ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, স্টমাকে বৃদ্ধি পায়, H. pylori। ফলে কি তৈরি হয়? ওখানে এরোশন তৈরি হয়, গ্যাস্ট্রিক আলসার তৈরি হয়, পেপটিক আলসার তৈরি হয়। পেটের নাড়িতে ওই অ্যামোনিয়া গ্যাস বা মিথেন গ্যাস পেটের নাড়ির ইন্টেস্টিনকে ভেদ করে ব্লাডে চলে আসে। ব্লাডে এসে অ্যামোনিয়া যেহেতু প্রচণ্ড ভোলাটাইল, ব্লাডে এসে হাইপার অ্যামোনিয়া তৈরি করে প্রচণ্ড গাকে ঘামিয়ে দেয়, অস্থির তৈরি করে, বমি বমি ভাব তৈরি করে, মাথা ব্যথা করে, ঘুম আসতে দেয় না, অস্থিরতা কাজ করে, খেয়ে দিয়ে জানা কমায় করে, এই জিনিসটা তৈরি করে অ্যামোনিয়া। আর মিথেন বেশি হওয়ার জন্য পেট বেশি ফাঁপে। এইটাকে বলা হয় গ্যাস। তো এইটা কেন হলো? এটার মূল কারণ হচ্ছে লিভার এবং স্টমাকের মধ্যে HCl তৈরি কম হবে। HCl তৈরি হতে যে দুটো জিনিস দরকার, সেটা গ্যাস্ট্রিন হরমোন আর সিক্রেটিন হরমোন। এই সিক্রেটিন এবং গ্যাস্ট্রিন হরমোন যেখান থেকে, যে কোষ থেকে তৈরি হয়, সেই দুটো কোষকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণের হাত রয়েছে লিভারের। তাহলে লিভার যদি ডিস্টার্ব হতে শুরু করে, আমি তো বলেছি লিভার অনেক কাজ করে, লিভার একটা কাজ করতে গিয়ে আর একটা কাজে ফোকাস কমে যাবে। লিভার যদি কনজেস্টেড থাকে, স্লাগিশ থাকে, ফ্যাটি থাকে, তাহলে HCl এর মাত্রাও কমে যাবে।
বাইল অ্যাসিড তো কম হবেই, ও তো হচ্ছেই, উপরন্ত HCl এর মাত্রাও কমে যাচ্ছে। ফলে যে কোনো প্রোটিন খাবার যখন পেটের মধ্যে ঢুকছে তাকে ভেঙে, তোমার যে একটা প্রোটিনকে ভেঙে যে পলিপেপটাইডকে ভেঙে যে পেপটাইড, ডাইপেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, সেখানে যে প্রোটিনকে ভাঙার মেন এনজাইম সেটা হচ্ছে পেপসিন। আর সেই পেপসিন তৈরি হওয়ার জন্য যেটা পেপসিনোজেন, সেই পেপসিনোজেন থেকে পেপসিন হওয়ার জন্য যে পদ্ধতি, সেখানে কিন্তু HCl লাগবে। HCl লাগবেই, নাহলে হবে না। এখন HCl যদি কম হয় তাহলে পেপসিন তৈরি হবে না, আর পেপসিন তৈরি না হলে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না। ফলে কোনো অ্যামাইনো অ্যাসিড না তৈরি হওয়ার জন্য প্রোটিনটা পেটের মধ্যে পচে যাবে, পচে গিয়ে তখন সেই অ্যামাইনো অ্যাসিডটা না, সে ভেঙে ভেঙে মলিকুল তৈরি করবে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এইসব ছোটো ছোটো জিনিস তৈরি করবে। ফলে পেটের মধ্যে নানাবিধ সমস্যা হবে। তাহলে এখান থেকে বাঁচার পথ কি? লিভারকে রক্ষা করা। লিভারকে কীভাবে রক্ষা করব? লিভার প্রোটেকশন কীভাবে করব? দোকানে যাব আর বলবো আমাকে মিটে দেন, ভুঁড়ি দেন, আমাকে এই কি বলে চর্বি দেন, তাহলে লিভার ভালো থাকবে? কোরবানির সময় মেয়েরা খুব পছন্দ করে ভুঁড়ি, বাপরে বাপ, ধুইয়ে মুছে একাকার করে খাবে। মেয়েরা ভুঁড়ি খায় বেশি, কিন্তু ভুঁড়িতে যে কত কিছু আছে আল্লাহ মালিক জানে। লিভারও খায় বেশি, তো যকৃতের মধ্যে যত বিষ কেমিক্যালটা দেখলাম লিভারে গিয়ে জমছে। তাহলে সেই লিভারটাকে আপনি সুন্দর করে একবার রান্না করে মশলা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছেন, খাওয়া ভালো হবে। এটা 1-2 বছরের ছাগল 2 বছর ধরে ঘাস পাতা খেয়ে যতটা বিষ খেয়েছে, তার ধরুন 20% লিভারে জমে আছে। তো 2 বছর ধরে যা খেয়েছে আপনি 2 মিনিটে সব খেয়ে নেবেন, ভালো থাকবেন আপনি। কে? গোমূত্র, গোবর, গোবর তো তাই হবে, মিথেন খাবে, মিথেন আর অ্যামোনিয়া খাবে, ওরা মিথেন খাবে, অ্যামোনিয়া খাবে। তাহলে লিভারের মধ্যে এই যে জিনিসগুলো, আমি লিভার খাবো, কিন্তু লিভারকে ফ্রেশ থাকতে হবে। লিভার খেলে উপকার কি? লিভারের মধ্যে প্রচুর নিউট্রিয়েন্ট থাকে, সব স্টোর থাকে অনেকগুলা, ফলে লিভার খেতেও ভালো, পুষ্টিও ভালো। কিন্তু যদি দেখা যায় যে লিভারে ওই লিভারটা কালো হয়ে গেছে, দেখতে পাবা লিভার, তুমি ফ্রেশ লিভার, ভালো লিভার এবং খারাপ লিভার নিজে বুঝতে পারবা। দেখবা লিভার কালো হয়ে গেছে, কালচে হয়ে গেছে, লিভার দেখবা ফাইব্রাস মধ্যে সেই বসা বসা চুপসা চুপসা হয়ে গেছে, দেখে বুঝতে পারবা লিভার ভালো না। আর যেগুলো টাটকা লিভার একদম দেখবা ফ্রেশ হয়ে তাজা হয়ে আছে, সেগুলো তুমি খেতে পারো। তো এই লিভার খেতে পারো। তাহলে লিভারের মধ্যে যা জমে আছে সব বার করব। দৈনিক লেবু জল খাবো, যে সমস্ত ফলে সবজিতে জল আছে বেশি সেগুলো বেশি খাবো। এছাড়া লিভারের মধ্যে থাকা বিষগুলোকে বের করার জন্য হেভি মেটাল ডিটক্স করব। এবং লিভারের মধ্যে থাকা যে কোনো ব্যাকটেরিয়াকে, জীবাণুকে ধ্বংস করার জন্য খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে গোল্ডেন সিড। লিভারের মধ্যে ঢুকবে আর সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। লিকোরিস, এই দুটো যদি হিট হয়, লিভার যদি গন্ডগোল হয়, তাহলে এই দুটো আমরা ওষুধ ব্যবহার করতে পারি, সঙ্গে হেভি মেটাল। এই লিভারকে ঠান্ডা রাখে, আর লিভারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাকে ধ্বংস করে, ভাইরাসটা নষ্ট করে। তাহলে লিভারে যদি কেয়ার নিতে পারি, তাহলে একটা পেশেন্টের পেটের সমস্যা, পেট ফাঁপার সমস্যাগুলো বা পেটের যা রিলেটেড প্রবলেম সেগুলো ঠিক হবে। মোটামুটি যাটুকু বললাম আজকে এর মধ্যে শেষ।